ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আবার পিএসসি মিসলেনিয়াসের যে সিরিজটা শুরু করেছিলাম আমি, তো সেটা নিয়ে চলে এসেছি। আমাদের বেশ কয়েকটা প্র্যাকটিস সেট হয়ে গেছিল, তো তোমরা প্র্যাকটিস সেট বারবার বলছো যে দিদি প্র্যাকটিস সেট রেগুলারলি দাও, কিন্তু সত্যি কথা বলতে কি একদম রোজ রোজ প্র্যাকটিস সেট করাটা একটুখানি কঠিন হয়ে যায়। তার কারণ অন্যান্য বিষয় তো পড়ার থাকে, আর এই প্র্যাকটিস সেটগুলো অনেক অ্যানালাইসিস করে করতে হয়, তার জন্য অনেক সময় লাগে করতে। তো তাও আমি চেষ্টা করব মাঝে মাঝেই দেওয়ার। তো চলো আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক। তো আজকে প্র্যাকটিস সেট নাম্বার 5। ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটি অর্ধপরিবাহী নয়? এগুলোর মধ্যে কোনটা বলছে সেমি কন্ডাক্টার্স নয়? তো অপশনগুলোতে দেখা যাক, জার্মেনিয়াম, সিলিকন, কোয়ার্টস আর গ্যালিয়াম আর্সেনাইড। তো অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর জিনিসটা আমরা কি জানি? সেমি কন্ডাক্টর, সেমি নামটা থেকেই বোঝা যাচ্ছে যে অল্প হবে, মানে কন্ডাক্টর এবং ইনসুলেটর, মানে যারা তড়িৎ পরিবাহী এবং যারা তড়িৎ পরিবহন করতে পারে না অন্তরক তড়িতে। তো এই যে কন্ডাক্টর এবং ইনসুলেটর, এই দুটোর মাঝখানে পড়ে হচ্ছে সেমি কন্ডাক্টর, মানে তড়িৎ পরিবহন ক্ষমতা অল্প অল্প আছে যাদের, তারাই হচ্ছে সেমি কন্ডাক্টর। তো হলো তাদের মধ্যে বলছে কোনটি নয়, এই যে সিলিকন, জার্মেনিয়াম আর গ্যালিয়াম আর্সেনাইড, এই তিনটাই সেমি কন্ডাক্টর। তাই সেমি কন্ডাক্টর, তার মধ্যে বেস্ট সেমি কন্ডাক্টর কোনটা? সিলিকনটা হচ্ছে বেস্ট। এই যে সিলিকন দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেস্ট সেমি কন্ডাক্টর, সবচেয়ে ভালো। এরকমও আসতে পারে যে এর মধ্যে বেস্ট সেমি কন্ডাক্টর কোনটা, সবগুলোই সেমি কন্ডাক্টরের এক্সাম্পল দিল, তখন বলবো আমরা সিলিয়াম বেস্ট হলো। এইবারে তার মধ্যে কোয়ার্টস যেটা আছে সেটা সেমিকন্ডাক্টর নয়, এটা তাহলে কি? এটা হচ্ছে ইনসুলেটর, তড়িৎ পরিবহন করতে পারে না কোয়ার্টস হলো। এবার সেমিকন্ডাক্টরের কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা যে কোনো পরীক্ষায় আসে। তো চলো আগে আমরা দেখে নিই। তো এই যে আর সেমিকন্ডাক্টরে কেন প্রয়োজন হলো সেটাই বলি। আমাদের এই যে হচ্ছে এলইডি, লাইট এমিটিং ডায়োড, তারপর মোবাইল বলো, অ্যারোস্পেস বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে সেমিকন্ডাক্টরেরই যুগ বলা যেতে পারে এখন। সব কিছু তৈরিতে সেমিকন্ডাক্টর অবশ্যই ব্যবহৃত হবে। তো এই যে ডায়োড হিসাবে ব্যবহৃত হয়, ট্রায়োড হিসাবে ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ছাড়া কিন্তু এখনকার দিনে দুনিয়া পুরো অচল, তোর জন্য এতটা ইম্পর্টেন্ট। এবার কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় বলতো? কন্ডাক্টর মানে কি তড়িৎ পরিবহন, মানে যেমন মেটাল হচ্ছে কন্ডাক্টর। আর যে তড়িৎ পরিবহন করার প্রাথমিক শর্ত কি? সেটা হলো তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকতে হবে, বা মুক্ত ইলেকট্রন যাকে বলে সেটা থাকতে হবে। সে তার জন্য তাহলে সে তড়িৎ পরিবহন করতে পারবে। বিশেষ করে যে মেটালগুলো হয়, ধাতুগুলো হয়, তাদের ফ্রি ইলেকট্রন থাকে, তারা হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না, পারে। আর আরেকটা যেটা খুব আসে সেটা হচ্ছে এমন একটা অধাতুর নাম বলে যেটা তড়িৎ পরিবহন করতে পারে, সেটা হলো গ্রাফাইট। গ্রাফাইট এমন একটা অধাতু, সেটা তড়িৎ পরিবহন করতে পারে। এই কোশ্চেনটা বারবার তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে আসে। তো কেন গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে সেটা যদি আমরা জানি, বুঝতে যাই, তখন দেখতে পাবো গ্রাফাইট কি। আচ্ছা, পরের একটা কোয়েশ্চেন আছে এখানে যে অ্যালোট্রপ নিয়ে, সেক্ষেত্রে আমরা এটা আলোচনা করব। তো এখন আমরা সেমিকন্ডাক্টরেই থাকি। তো সেমিকন্ডাক্টর বললাম যে মানে মোটামুটি তড়িৎ পরিবহন ক্ষমতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলো সবই সেমিকন্ডাক্টর। তার মধ্যে বেস্ট হচ্ছে সেমিকন্ডাক্টর সিলিকন। এবার সিলিকনের আমরা এই যে ইলেকট্রন বিন্যাসটা জেনে নিই। সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 14। তো হলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে 4টা ভ্যালেন্স ইলেকট্রন, 3 নাম্বার কক্ষে, এখানে এস কক্ষে 2, পি কক্ষে 2, 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে হলো। জার্মেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 32, সেখানে ইলেকট্রনিক কনফিগারেশন করলাম, লাস্টে আছে 4s2, 4p2। তো এই যে 4s কক্ষে 4টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। এই সমস্ত ভ্যালেন্স ইলেকট্রনগুলো সেগুলো কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনে অংশগ্রহণ করে সিলিকন এবং জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে, যেখানে অনেক সিলিকনের ভেতরে এবং অনেক জার্মেনিয়াম একসাথে থাকে, কিন্তু সেখানে তো কোনো ফ্রি ইলেকট্রন নেই। তাহলে আমরা বললাম যে তড়িৎ পরিবহন করার শর্তই হলো ফ্রি ইলেকট্রন থাকতে হবে। তার মানে নিশ্চয়ই এই যে বন্ডে যুক্ত থাকে সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো, তো সেখান থেকে ফ্রি করতে হবে ইলেকট্রনগুলোকে, তাহলে সেটা তড়িৎ পরিবহন করতে পারবে। এই যে এটা হচ্ছে সিলিকন, অনেকগুলো সিলিকন অণু একসাথে যুক্ত আছে। এইবারে আমরা যদি হিট দিই সেক্ষেত্রে কি হবে? যে এই কোয়েশ্চেনটা বিসিএস এ এসেছিল, অ্যাট অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, আমরা যদি একদম জিরো টেম্পারেচার, মানে অ্যাবসোলিউট জিরো যেটা টেম্পারেচার, মানে 0 কেলভিন যেটাকে বলা হয়, সেই অ্যাবসোলিউট 0 টেম্পারেচারের ক্ষেত্রে একটা সেমি কন্ডাক্টর অর্ধ পরিবাহী, সেটা কিন্তু অন্তরক বা ইনসুলেটরের মতো আচরণ করবে। কেন আচরণ করবে? তার কারণ হচ্ছে যে যখন 0 ডিগ্রি মানে টেম্পারেচার খুব কম, সেক্ষেত্রে এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো ফ্রি হতে পারবে না।
তার জন্য কি হচ্ছে, ফ্রি না হতে পারলে তাহলে তো সেটা তড়িৎ প্রবাহ করতে পারবে না। তার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ইলেকট্রনগুলো ফ্রি হতে পারে না, তার জন্য সেমিকন্ডাক্টরটা ইনসুলেটরের কাজ করে। এটা বিসিএস এ এসেছিল এই কোশ্চেনটা সম্ভবত। তো এবার যখন আমরা হিট দিচ্ছি তখন সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে ধরো এই যে এখানে সিলিকনের কি 4টা ইলেকট্রন দেখলাম বাইরে, দেখো 1 2 3 4টা ইলেকট্রন চারদিকে বন্ড করছে। তো করতে করতে তখন করছে যদি হিট দিই তখন হচ্ছে একটা ইলেকট্রন কি হবে বলতো, একটা ইলেকট্রন এখান থেকে সিলিকনের এখান থেকে ধরো এইখানে চলে গেল একটা ইলেকট্রন, তাহলে এখান থেকে ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল। এই যে ফ্রি ইলেকট্রন সেটাই হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে। আর আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। মানে সিলিকনের ক্ষেত্রে যে 4টা ইলেকট্রন, এটাকে বলবো আমরা হচ্ছে এই দেখো এটা ধরো এটা একটা ব্যান্ড, তার মাঝে একটা এইটুকু একটা গ্যাপ, এটাকে বলে ফরবিডেন এনার্জি গ্যাপ। এটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, এটা ফরবিডেন এনার্জি গ্যাপ। আর এটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড, এটাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। আর এইখানে এটা কি, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, সিবি কন্ডাকশন ব্যান্ড। এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। এইবারে যদি আমরা হিট দিই সেক্ষেত্রে কি হবে, ওই যে ইলেকট্রনটা ছিল, এই যে 4টা ইলেকট্রন ছিল না, তার মধ্যে ফ্রি হয়ে যায় ইলেকট্রনটা। এইখান থেকে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এই একটা এনার্জি গ্যাপ, এটাকে যদি অতিক্রম হিট দিচ্ছি, তার মানে কি হিট দিচ্ছি মানে এনার্জি দিচ্ছি, সেই এনার্জি পেয়ে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। যখন কন্ডাকশন ব্যান্ডে যায় তখনই এটা হচ্ছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তখনই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এটাই হচ্ছে কন্ডাকশনের মোটামুটি ব্যান্ড থিওরি, এটা একটা। তো হলো এখান থেকে এই কোশ্চেনটা আলোচনা করলাম। আরেকটা আসে কিন্তু সেটা হচ্ছে এগুলো তো পিওর, এই যে পিওর এগুলো এটাকে কি বলে বলতো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলবো। মানে যেগুলো পিওর সেমিকন্ডাক্টর তার মধ্যে আমরা কিছু মেশাচ্ছি না, কিন্তু অনেক সেমিকন্ডাক্টর আছে যেগুলোকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি। সেগুলো কি, সেগুলো মানে কিছু একটা মেশাচ্ছি এর মধ্যে, সিলিকন জার্মেনিয়ামের মধ্যে কিছু মেশাচ্ছি। তো এই যে ধরো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর সেটা এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর, তোমরা হয়তো অনেকেই জানো। তো হচ্ছে এখানে কি ইম্পিউরিটি অ্যাড করা হয়, যদি কিছু ইম্পিউরিটি অ্যাড করি না তাহলে সেই তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় একটু ইম্পিউরিটি অ্যাড করলেই। তো সে তার জন্যই আমরা এটাকে ডোপিং বলা হয় ইম্পিউরিটি অ্যাড করাকে। তো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো 11-12-এ তোমরা নিশ্চয়ই ভালোভাবে জেনে থাকবে বিষয়টা। তো the addition of certain impurity can increase the conductivity of intrinsic semiconductor, তার জন্য আমরা কিছু অ্যাড করি। এবার কি অ্যাড করি সেটার নাম অনুযায়ী এন টাইপ এবং পি টাইপ হয়েছে। দেখো মানে সেটার নামও নয়, যেমন যদি আমরা পেন্টাভ্যালেন্ট কোনো ইম্পিউরিটি অ্যাড করি, পেন্টাভ্যালেন্ট মানে কি, যেমন ফসফরাসের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক, এদের বাইরের কক্ষে 5টা করে ইলেকট্রন থাকে। তো সেখানে যদি আমরা মানে তোমার হচ্ছে সিলিকনের 4টা থাকে আর ফসফরাসে 5টা ইলেকট্রন থাকে, তাহলে ফসফরাসের 4টা ইলেকট্রন বন্ড করতে লেগে গেল আর একটা ইলেকট্রন ফাঁকা থেকে গেল, সেই ইলেকট্রনটা এখানে মানে ইলেকট্রিসিটি তড়িৎ পরিবহন করবে, সেটাই হচ্ছে এন টাইপ। তার এন টাইপ কি নেগেটিভ, এই যে নেগেটিভ চার্জের কেউ তড়িৎ পরিবহন করছে সেটার জন্য এটাকে এন টাইপ বলে। এটা বলে যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে, তখন আমরা বলবো যে ইলেকট্রন দায়ী, ইলেকট্রন নেগেটিভ, তাই এন টাইপ হলো। এই যে দেখো এই যে ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস মাঝখানে যে সিলিকন অনেকগুলো শীট আছে তার মাঝে আমরা কি করলাম, ফসফরাসকে ঢুকিয়ে দিলাম, দিলে ফসফরাসের বাইরে কক্ষে বললাম 5টা ইলেকট্রন আর সিলিকনের 4টা, এটার 4টা নিয়ে বন্ড করলো আর একটা মাঝে এই যে এটা একটা ফ্রি ইলেকট্রন থেকে গেল, এই ইলেকট্রনটাই তড়িৎ পরিবহন করে হলো। এবার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি ইউজ করি, তাহলে এটাও কোয়েশ্চেনে আসে যে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা কি ইউজ করি, এন টাইপের নেগেটিভ ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে, তার মানে কি ইলেকট্রন বেশি থাকবে নিশ্চয়ই, তার মানে হচ্ছে সিলিকন জার্মেনিয়ামে 4টা করে থাকে, নিশ্চয়ই 5টা করে ইলেকট্রনওয়ালা থাকতে হবে, তাহলে কি ফসফরাস, অ্যান্টিমনি, আর্সেনিক এসব। এবারে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ইউজ করো। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মানে কি, যাদের বাইরে কক্ষে 3টা ইলেকট্রন থাকবে, 3টা বোরনের পরমাণু ক্রমাঙ্ক কত, 5-5-এর মধ্যে 2 প্রথমে থাকে তারপরে 3, বোরনের হচ্ছে বাইরে 3টা থাকে, অ্যালুমিনিয়ামেরও 13 পরমাণু ক্রমাঙ্ক, বাইরের কক্ষে 3টা ইলেকট্রন, এরকম করে করে বাইরের কক্ষে 3টা ইলেকট্রন থাকবে।
তো ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি আমরা পি টাইপের ক্ষেত্রে। তো কিন্তু এই যে ধরো তখন সেক্ষেত্রে কি হচ্ছে, ধরো সিলিকনের মাঝে আমি অ্যালুমিনিয়াম একটু অ্যাড করে দিচ্ছি, একদম সামান্য লাগে। তো অ্যাড করলে কি অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টা ইলেকট্রন আর সিলিকনের 4টা, তাহলে অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 3টার সাথে মানে বন্ড করে ফেললো। তাহলে একটা কি, একটা তাহলে আরেক সিলিকনের যে আরেকটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন এটা কিছু পাচ্ছে না, মানে এখানে বন্ড করার মতো অ্যালুমিনিয়ামের কিছু পাচ্ছে না। তার জন্য কি হচ্ছে, এখানে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে, মানে এখানে একটা ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে ইলেকট্রনের। এই যে পজিটিভ হোলটা, এই পজিটিভ হোলটাই এক্ষেত্রে তড়িৎ পরিবহনে সাহায্য করে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি পজিটিভটা মানে হচ্ছে এই যে হোলটা আমাদের সেমিকন্ডাক্টরে সাহায্য করে, এটাও আসে পজিটিভ হোল। তো এই পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর বললাম, এমনি সেমিকন্ডাক্টরের যে বেসিক্স গুলো থাকে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো এবার নেক্সট কোয়েশ্চেনে আমি চলে যাব। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে এই টপিকটা, তার জন্যই আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম। এবার নেক্সট, কোন মৌলটি সাদা, লাল ও কালো 3 ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়? 3 ধরনের অ্যালোট্রপ দেখা যায়, সেটা হলো আমাদের কার্বন, সালফার, বোরন নাকি ফসফরাস। এবারে হচ্ছে হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস, ব্ল্যাক ফসফরাস, 3 ধরনেরই ফসফরাস দেখা যায় হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। 3 ধরনের অ্যালোট্রপ দেখা যায়। অ্যালোট্রপ মানে কি? অ্যালোট্রপ যেমন মানে কার্বনের অ্যালোট্রপ, গ্রাফাইট, ফুলারিন, তারপরে ডায়মন্ড, এগুলো মানে রূপভেদ, মানে একই এলিমেন্ট, কিন্তু একই এলিমেন্ট একই ফিজিক্যাল স্টেটে আছে, মানে দুটোই ধর সলিড। কার্বনের ক্ষেত্রে কি, কার্বনের অ্যালোট্রপ ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন বললাম। ডায়মন্ডও কঠিন, আবার সবকিছুই কিন্তু কঠিন। কিন্তু মানে অ্যালোট্রপ এমন একটা জিনিস যে ক্ষেত্রে মানে একই এলিমেন্ট, একই জিনিস একই স্টেটে থাকবে। দেখো সবগুলো সলিড আছে, একই স্টেটে থাকবে কিন্তু বিভিন্ন ফর্মে থাকবে, তার জন্য তাদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা হবে, সেটাই হলো অ্যালোট্রপ। তো কার্বনের দেখা যায়, কিন্তু বলছে 3টা কালারের দেখা যায়, সেটা ফসফরাসের দেখা যায়। আর ফসফরাসের এই 3টা অ্যালোট্রপের মধ্যে মোস্ট স্টেবল কোনটা বলতো, না মোস্ট রিয়াক্টিভ কোনটা? সাদা, হোয়াইট ফসফরাস, সেটা হচ্ছে খুব রিয়াক্টিভ, মানে তার মানে খুব তাড়াতাড়ি রিয়াকশন করে। তার মানে কি, যে তাড়াতাড়ি রিয়াকশন করে তার মানে তার স্টেবিলিটি কম, লেস স্টেবল। এর মধ্যে হোয়াইট ফসফরাস মোস্ট রিয়াক্টিভ আর লেস স্টেবল। আর সবচেয়ে বেশি স্টেবল কি, ব্ল্যাক জিনিস সবচেয়ে স্টেবল, তার মানে লিস্ট রিয়াক্টিভ। এই হলো। এইবারে দেখো এই যে ফসফরাসের বিষয়টা, কেন হোয়াইট ফসফরাসই কেন মানে বললাম যে আমরা মানে স্টেবিলিটিটা খুব কম থাকে, খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে, হাইলি রিয়াক্টিভ। তার কারণ এই যে হোয়াইট ফসফরাস যেভাবে থাকে, এটা হচ্ছে রেগুলার টেট্রাহেড্রন বলে। এই যে রেগুলার টেট্রাহেড্রন, সেক্ষেত্রে একটা অ্যাঙ্গুলার স্ট্রেন কাজ করে, সেটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। তার জন্য এর মধ্যে খুব চাপ কাজ করে, তার জন্য কি হয়, এই যে অ্যাঙ্গুলার স্ট্রেন ইন P4 মলিকুল, ফসফরাস যে P4 হিসেবে থাকে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এই স্ট্রেনের জন্য খুব রিয়াক্টিভ হয়। আর এটা হচ্ছে পলিমেরিক স্ট্রাকচার, অনেকগুলো একসাথে থাকে, তার জন্য স্ট্রেনটা তুলনামূলক কম হয়। আর এটা হচ্ছে লেয়ার স্ট্রাকচার, ব্ল্যাক ফসফরাস, ওর জন্য খুব স্টেবল হয়। এবারে আবার কার্বনের তো বললাম অ্যালোট্রপগুলো। সালফারের অ্যালোট্রপ কি, রোম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার, এই দুটো। সালফারেরও অ্যালোট্রপ দেখা যায়। যদি এরকম বলে কোয়েশ্চেনটা যে এই ধরো এলিমেন্ট দিল, এর মধ্যে কারা কারা অ্যালোট্রপ দেখায়, অক্সিজেন যেমন অ্যালোট্রপ দেখায়, O2, O3 ওজোন ফর্মে থাকে, এমনি O2 ফর্মে থাকে, এরকম। সালফারের হচ্ছে রম্বিক সালফার এবং মনোক্লিনিক সালফার। রম্বিক সালফারকে হিট করলে মনোক্লিনিক সালফারে পরিণত হয়। এবার নেক্সট, জলের উপর সৃষ্ট তরঙ্গ সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তরঙ্গের দৈর্ঘ্য 10 সেমি হলে সেকেন্ডে কটি তরঙ্গ উৎপন্ন হবে? তো এখানে কি আছে, সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম, মানে ডিস্টেন্স বাই টাইম, মানে কি, তার মানে বেগ, ভেলোসিটি এটা। আর তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে কত, তরঙ্গের দৈর্ঘ্য বলেছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ বলছে এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় 10। তার সেকেন্ডে সেকেন্ডে কটা তরঙ্গ উৎপন্ন হবে, মানে কি, তার মানে এটা ফ্রিকোয়েন্সি চেয়েছে। তার মানে এখানে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো সেকেন্ডে কটা তরঙ্গ উৎপন্ন হয়, মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয়, সেটাই হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বলবো। ফ্রিকোয়েন্সি হচ্ছে n, v = n ল্যামডা। এই ফর্মুলায় যদি আমরা ফেলি, তাহলে স্পিড কি বললাম, সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা যদি আমরা করি তাহলে হয়ে যাবে। কিভাবে করব সেটাই আমি দেখছি। এই যে ওই অঙ্কটার ক্ষেত্রে আমি বললাম যে v = n ল্যামডা। ভি বললাম যে সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে মিটার, আর এখানে সেন্টিমিটার, তার মানে সবগুলো সেন্টিমিটারে একই এককে আনতে হবে, সেন্টিমিটারে আনি, এত মিটার পার সেকেন্ড। তাহলে ভি হচ্ছে এত, তাহলে ভি এর মানটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 হলো। আর এন, সেকেন্ডে কটা তরঙ্গ উৎপন্ন করে সেটা মানে এন ইন্টু ল্যামডা। ল্যামডার মান হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা কেটে গেল, n = 10।
তো কটা তরঙ্গ উৎপন্ন করবে? এই যে 10টা তরঙ্গ উৎপন্ন করবে। হয়ে গেল। এবার এই কনসেপ্টগুলো যদি মানে বুঝতে যাওয়া হয় তাহলে তরঙ্গ মানে কোনটা ফ্রিকোয়েন্সি কোনটা কি একটু মানে সময় লাগবে। এগুলো একটু একদম ফিজিক্সের বিষয় তো এই জিনিসগুলো, তো এগুলো একটু দেখানোর চেষ্টা করি আমি। সেটা হচ্ছে তরঙ্গের বিষয়টা বা ওই যে ওয়েভ, এই দেখো এখান থেকে এইটুকু একটা, এখান থেকে এইটুকু একটা, এরকম আমরা যে ফ্রিকোয়েন্সি বললাম এন, সেটাকে কাকে বলবো? মানে একটা তরঙ্গ সেটা হচ্ছে আমাদের, ও আচ্ছা এখানে এটা আমি করেই রেখেছি, দেখো এই যে ফ্রিকোয়েন্সি কাকে বলে সেটা হচ্ছে এটাও আসে ফ্রিকোয়েন্সির এককে, ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ হার্জ, এত হার্জ। এবার ফ্রিকোয়েন্সি কাকে বলবো? তরঙ্গ 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সংখ্যাটাকে এবার ফ্রিকোয়েন্সি বলবো। কতবার এবার পূর্ণ কম্পন বিষয়টা কি? এই যে একটা তরঙ্গ এখান থেকে যাচ্ছে হাইস্ট পজিশনে, আবার এখানে নামলো, আবার এখানে নেমে আবার জিরোতে চলে আসলো, এই যে এখান থেকে এতটা, এটুকুকে পূর্ণ কম্পন বলা হয়। তাহলে 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে, ধরো 1 সেকেন্ড সময় দিলাম, দেওয়ার পরে ও এখান থেকে এখানে গেল, তার মানে এটা একবার পূর্ণ কম্পন, আবার এখান থেকে এখানে গেল, মানে এটা একবার পূর্ণ কম্পন। তো 1 সেকেন্ডে যদি এতটা যায় তার মানে দুবার পূর্ণ কম্পন সম্পন্ন করলো, তাহলে কত হার্জ হবে? 2 হার্জ হবে ফ্রিকোয়েন্সি, এরকম। তো এটা ফ্রিকোয়েন্সি বলে। আর স্পিড মানে কি? স্পিড মানে তোমরা জানোই যে কোনো কিছু স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, যেটা ওখানে দেওয়া ছিল। আর কি চেয়েছে আমাদের? ওয়েভ লেন্থ। ল্যামডা মানে এখানে ওয়েভ লেন্থ, এই তরঙ্গ দৈর্ঘ্যটা। ওয়েভ লেন্থটাকে একে বলে, সেটা হচ্ছে একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। এই যে ওয়েভ লেন্থ, এখান থেকে এতটা পূর্ণ কম্পনে যে দূরত্বটা গেল সেটাই ল্যামডা। এটাও হতে পারে, অথবা দুটি সমদশা সম্পূর্ণ কণার সর্বনিম্ন দূরত্ব। ধরো এটা এখানে কণাটা এখানে যে পরিস্থিতি আছে এখানেও সেই পরিস্থিতি আছে, তার সমদশা সম্পন্ন কণার মধ্যে সর্বনিম্ন দূরত্ব এইটুকু, এটাই ল্যামডা হতে পারে। অথবা দেখো এখানে নিচে আছে, এটাও যে দশা আছে এখানে নিচে, এখানে আছে দুটি, মানে এই যে সমদশা সম্পন্ন কণা তার মধ্যে একটা সর্বনিম্ন দূরত্ব, সেটাই ল্যামডা। এই আর কি এখানে ওয়েভ লেন্থটা বোঝানোর চেষ্টা করলাম। আর এখানে এই যে ফর্মুলাটাকে ভি ইকুয়ালস টু এন ল্যামডা দিয়ে আমাদের প্রকাশ করা হয়। তো এই অঙ্কটা হয়ে গেল, আশা করি করতে পারবে। তরঙ্গের যে কোনো অঙ্ক আসলে এইভাবে করবে, এই ফর্মুলাটা দিয়ে করবে। এবারে এক্ষেত্রে আমাদের ধরো তোমার ভেলোসিটি দেওয়া থাকলো, আবার কম্পাঙ্কও দেওয়া থাকলো, যদি ওয়েভ লেন্থ আছে সেক্ষেত্রেও বের করা যাবে ফর্মুলাটা জানলেই। নেক্সট, জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব কি হবে? জলে ভাসমান একটা কঠিন বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে কম হবে। অবশ্যই একটা বস্তু যদি জলে ভাসছে, একটা বস্তু জলে ভাসছে, তার মানে কি? তার মানে ওই বস্তুটা হচ্ছে ওই যে মানে কোনো কিছুতে ভাসছে, তার মানে কি বস্তুটার ঘনত্ব তুলনামূলক কম হবে, তাহলে জলের ঘনত্বের চেয়ে কম হবে। জলে যদি একটা বস্তু ভাসে তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর ঘনত্ব জলের ঘনত্বের থেকে কম হবে। হলো। এবার নেক্সট, ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন? ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন হচ্ছে নেপোলিয়ান ওয়ান। নেপোলিয়ান বোনাপার্ট, তোমরা সকলেই জানো নেপোলিয়ান কি দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন, উনি মিলিট্যান্ট ছিলেন। তো ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন নেপোলিয়ান ওয়ান। তো উনি 1804 থেকে 1814-15 পর্যন্ত ছিলেন। আর তিনি ফ্রেঞ্চ মানে রেভলিউশন যে হয়েছিল 1789 থেকে 99, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একজন মিলিট্যান্ট ছিলেন এবং তারপরে তো সম্রাট হলেন। আর ফ্রেঞ্চ রেভলিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো আর রেভলিউশনে। আর নেপোলিয়ান সম্পর্কে বলতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা বিসিএস মেন্সে এসেছিল এবং অনেক এক্সামেই আসে, ব্যাটেল অফ ওয়াটারলু। এই ওয়াটারলু যুদ্ধ, যেটা সম্ভবত 1815-তে হয়েছিল, ব্যাটেল অফ ওয়াটারলু যেটা 1815-তে হয়েছিল, সেই ব্যাটেলে কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট তিনি পরাজিত হয়েছিলেন এবং ডিউক অফ মানে এগেনস্টে ছিল ডিউক অফ ওয়েলিংটন এবং আরেকজন ছিলেন। তো সেখানে পরাজিত হয়েছিলেন 1815, এবং তারপরে ওনাকে সেন্ট হেলেনায় পাঠানো হয় এবং 1821 সালে তিনি মানে পরাজিত হওয়ার 6 বছর পরে সেন্ট হেলেনাতে তিনি মারা যান নেপোলিয়ান। আর এই যে এখানে অপশানে দেখতে পাচ্ছ লুইস ফরটিন। লুইস ফরটিন কে ছিলেন? লুইস ফরটিন ছিলেন, আমরা খুব নামটা জেনে যাই, ফ্রেঞ্চরা যখন ভারতে আসে, মানে লাস্ট ইউরোপিয়ান টু কেম টু ইন্ডিয়া, লাস্ট ইউরোপিয়ান হিসাবে যারা ভারতবর্ষে এসেছিলেন তারা হলো ফ্রেঞ্চ। প্রথমে মানে পরপর যারা আসতে থাকলো, মানে ধরো পর্তুগিজরা আসলো, ইংলিশরা আসলো, তারপর ডাচরা আসলো, ড্যানিশরা আসলো, তারপর তো ফ্রেঞ্চ আসলো। ফার্স্ট ইউরোপিয়ান যদি কেম টু ইন্ডিয়া বলে তাহলে কে হবে? তাহলে পর্তুগিজ হবে। লাস্ট ইউরোপিয়ান টু কেম টু ইন্ডিয়া তখন ফ্রেঞ্চরা হবে। তো এই যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে যখন তৈরি হয়েছিল 1664-এ, সেই সময় সম্রাট ছিলেন হচ্ছে, সেই সময় ছিলেন শাসক ছিলেন লুইস ফরটিন। এটা জেনে রাখার মতো আছে।
নেক্সট, স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় কোথায়? স্বরাজ পঞ্চায়েত মানে ওই যে জাতীয় সরকার যেটাকে বলা হয়, তাম্রলিপ্ত জাতীয় সরকার। ইয়েস, হ্যাঁ, স্বরাজ পঞ্চায়েত বা তাম্রলিপ্ত জাতীয় সরকার সেটা কোথায় তৈরি হয়েছিল? সেটা হচ্ছে তাম্রলিপ্ত, বুঝতেই পারছো, তমলুক, তো মেদিনীপুরের তমলুকে স্বরাজ পঞ্চায়েত বা তাম্রলিপ্ত জাতীয় সরকার সেটা তৈরি হয়েছিল। আর হচ্ছে কবে তৈরি হয়েছিল? সেটা ওই যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় 1942-এর 8 আগস্ট সেই সময় তৈরি হয়েছিল। আর 1942-এ প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়। সেই প্যারালাল গভর্নমেন্টের মধ্যে একটা তৈরি হয়েছিল তমলুকে। আর কি বলবো আমি তোমাদের এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট সম্পর্কে, ক্রিপস মিশন, মানে সেটা সম্পর্কে তোমরা সকলেই জানো, কারণ খুব ফেভারিট পিএসসির কোয়েশ্চেন, সব পরীক্ষায় এটা আসে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ফেলিয়ার অফ ক্রিপস মিশন, তার জন্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করলেন গান্ধীজি। ডু অর ডাই স্লোগান দিলেন, 8 আগস্ট 1942-এ শুরু হলো। তারপর অনেকে এই মুভমেন্টটাকে সমর্থন করলেন না, তারপর জেলে ধরে নিয়ে যাওয়া হলো পরের দিনই লিডারদের। এরকম তো নানান কথা তোমরা জানো। লর্ড লিনলিথগো সে সময় গভর্নর জেনারেল ছিলেন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলতে গেলে শেষ হবে না। ওয়ার্ধা সেশনে এই রেজলিউশনটা গ্রহণ করা হয়েছিল বোম্বেতে। তো যাই হোক, এবার নেক্সট, নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে কর্কক্রান্তি রেখা অতিক্রম করেনি? এবার কর্কক্রান্তি রেখা অতিক্রম করেছে ওয়েস্ট বেঙ্গলের দুর্লভপুরের মধ্যে দিয়ে কর্কক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই কর্কক্রান্তি রেখা মানে তোমার ট্রপিক অফ ক্যান্সার যেটাকে বলা হয়, ট্রপিক অফ ক্যান্সার মানে তোমার এই যে কর্কক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার, সেটা হচ্ছে তোমার 23.5 নর্থ, সেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। আর এটা পাস করেছে তোমার ইন্ডিয়ার 8টা জেলা, 8টা রাজ্যের মধ্যে দিয়ে, যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। পরপর বলছি আমি, ওয়েস্ট টু ইস্ট, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আর তারপর কি হবে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই 8টা স্টেটের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। এবার যদি ওটা তো হলো, এবার যদি বলে যে ওয়েস্ট বেঙ্গলের মানে কোন কোন স্টেটের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, তখন সেক্ষেত্রে কোন কোন জেলার মধ্য দিয়ে পাস করেছে? ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান মানে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান আর নদিয়া, এই 5টা জেলার মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। এই আর কি, এই কোয়েশ্চেনগুলো তো আসে। আর তো বললাম যে এবার পার্টিকুলার আবার জায়গা আছে, ওয়েস্ট বেঙ্গলের কার মধ্য দিয়ে মানে ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে, তো সেটা হচ্ছে আমরা দেখলাম কি দুর্লভপুর। আর দুর্লভপুরটা আবার কোথায় অবস্থিত বলো তো? দুর্লভপুরটা বাঁকুড়াতে অবস্থিত। আর বলতে গেলে মানে ওয়েস্ট বেঙ্গলের শুধু তো আমরা এই দুর্লভপুর দেখলে হবে না, বাঁকুড়ার আর কোন কোন জায়গার মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে। আর পশ্চিমবঙ্গের দুর্লভপুর, আদ্রা, এই যে এখানে দেখো এক্সপ্লানেশনে আমি এই কোয়েশ্চেনটা মানে এখান থেকে নিয়েছি, এখানকার এক্সপ্লানেশনটা। পশ্চিমবঙ্গের দুর্লভপুর, আদ্রা, আউশগ্রাম, তারপর দুর্গাপুর, সবাই জানো, পূর্বস্থলী, দুর্গাপুর কৃষ্ণনগরটা ভীষণ ইম্পর্টেন্ট, দুর্গাপুরের মধ্য দিয়ে গেছে, তারপর কৃষ্ণনগরের মধ্য দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার। এছাড়া দুর্লভপুরটা আমার খুব একটা জানা ছিল না, জানলাম। দুর্লভপুর, আদ্রা, আউশগ্রাম, দুর্গাপুর, পূর্বস্থলী আর কৃষ্ণনগর এবং ঘুষকরার উপর ট্রপিক অফ ক্যান্সার যেটাকে বলা হয় 23.5 নর্থ সেটা পাস করেছে। মাহি নদী 2বার ক্রস করেছে ট্রপিক অফ ক্যান্সারকে। অনেক কোয়েশ্চেন আসে এটা সম্পর্কে। এইবারে নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সর্বোচ্চ শৃঙ্গ হাইস্ট মাউন্টেন পিক সেটা হচ্ছে সান্দাকফু, সেটা 3636 মিটার, যেটা সিঙ্গলীলা রেঞ্জে অবস্থিত, তোমরা সবাই জানো, দার্জিলিং এর। আর গোর্গাবুরু কি? গোর্গাবুরু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু। আর ঘুম তো হাইস্ট রেলওয়ে স্টেশন ঘুম, 2258 মিটার। এই আর কি। আর যদি বলে সেকেন্ড হাইস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, তখন সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে সান্দাকফু, সেকেন্ড হচ্ছে ফালুট আছে, অনেক কিছু আছে, টংলু, সবগ্রাম, কিন্তু সেকেন্ড হাইস্ট বলে ফালুট হবে সেক্ষেত্রে। এবার অ্যাটর্নি জেনারেল কাদা নিযুক্তি হয়? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উনি হচ্ছে হাইয়েস্ট ল অফিসার অফ স্টেট, মানে ল এর ব্যাপারে যে কোনো কিছু পরামর্শ দেবেন, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। বর্তমানে কে জানো? আর ভেঙ্কাটা রমণী মনে হয় সম্ভবত, দেখে নিও তো তোমরা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের। তো যাই হোক, অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 76(1) দ্বারা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্ভবত ক্যাবিনেটের যে পরামর্শে, মানে ক্যাবিনেটের পরামর্শে অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন। হ্যাঁ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায় নিযুক্ত করেন অ্যাটর্নি জেনারেলকে, মানে রাষ্ট্রপতি। আর তার বললাম যেহেতু হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া সেন্ট্রালের ক্ষেত্রে, তো অ্যাটর্নি জেনারেল হাইয়েস্ট ল অফিসার, তার মানে জাজ, মানে তাকে নিশ্চয়ই মানে ল সম্পর্কে জানতে হবে। তার জন্য কি 5 ইয়ার জাজ অফ হাইকোর্ট থাকতে হবে, হাইকোর্টের জাজ হিসেবে 5 ইয়ার কাজ করতে হবে। অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়াতে হতে হবে, হাইকোর্টের জাজ হিসেবে 5 বছর থাকতে পারে, অ্যাডভোকেট অফ হাইকোর্ট হিসেবে 10 বছর থাকতে হবে অ্যাটর্নি জেনারেল হতে গেলে। আর উনি হচ্ছে প্লিজার অফ প্রেসিডেন্টের প্লিজার অনুযায়ী উনি কাজ থাকেন ডিউরিং দ্য প্লিজার অফ প্রেসিডেন্ট।
এই তো আর কি। আর এই অ্যাটর্নি জেনারেল যেমন বললাম সেন্ট্রাল, এবার স্টেটের ক্ষেত্রে সেটাকে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া বলা হয়। অ্যাটর্নি জেনারেল তার সাথে 89 যদি তোমরা যোগ করো, যে কোনো কিছু সেন্ট্রালের ক্ষেত্রে বেশিরভাগে 89 যোগ যদি করা হয় তাহলে 165 আসে। ওটার সাথে 89 যোগ করলে 5 আর হচ্ছে 1, 89 যদি যোগ করলাম তাহলে 5, 8, 16, 165 আসছে। তো সেক্ষেত্রে 165 নাম্বার আর্টিকেলে আছে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট। যে কোনো স্টেটের ক্ষেত্রে তিনি হাইয়েস্ট লিগাল অফিসার, ওনাকে গভর্নর নিয়োগ করেন। তো এই টপিকগুলো তোমরা তো ভালো মতোই জানো, কনস্টিটিউশনে ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের নীতি আয়োগ কবে গঠিত? এবার নীতি আয়োগটা খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানিং কমিশনকে তুলে দিয়ে 2014 সালে নীতি আয়োগ তৈরি করা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটার ফুল ফর্ম। তো নীতি আয়োগ কবে তৈরি হয়েছে? 1 জানুয়ারি 2015। এটা খুবই তৈরি হয়েছে নীতি আয়োগ। আর নীতি আয়োগটা কি? এটা হচ্ছে মানে এটা যদি বলে যে এটা কি রকমের বডি, একটা যেমন প্ল্যানিং কমিশন যা ছিল এটাও তাই। এটা হচ্ছে এটা ফর্মড হয়েছে ভায়া ক্যাবিনেট রেজলিউশন। ক্যাবিনেটের একটা জাস্ট রেজলিউশনের মাধ্যমে তৈরি হয়েছে। তার জন্য এটা কিন্তু নীতি আয়োগের কথা কনস্টিটিউশনে কোনো আর্টিকেলে বলা নেই। তার জন্য এটা একটা নন কনস্টিটিউশনাল বডি এবং নন স্ট্যাটিউটারি বডিও। স্ট্যাটিউটারি বডি কোনগুলো? বাই দ্য অ্যাক্ট অফ পার্লামেন্ট, যে সমস্ত জিনিস কোনো কিছু অ্যাক্টের দ্বারা যেটা তৈরি হয়েছে, ধরো যে কোনো কিছু তৈরি হলো কিন্তু বা পার্লামেন্ট অ্যাক্ট করে কিছু একটা তৈরি করলো, তার সেক্ষেত্রে সেটা হয় হচ্ছে স্ট্যাটিউটারি বডি। কিন্তু এটা স্ট্যাটিউটারি নয়, এটা একটা ক্যাবিনেট রেজলিউশনের দ্বারা তৈরি হয়েছে। এই কোশ্চেনটা বারবার আসে যে নীতি আয়োগ ইজ এ নন কনস্টিটিউশনাল নন স্ট্যাটিউটারি বডি। প্ল্যানিং কমিশনও তাই, যেহেতু প্ল্যানিং কমিশন থেকে নীতি আয়োগ তৈরি হয়েছে। আর এটা হচ্ছে পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পলিসি যে কি হবে সেগুলো ফর্মুলেট করা হচ্ছে নীতি আয়োগ। পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা হলো নীতি আয়োগ। আর নীতি আয়োগের চেয়ারম্যান কে? অবশ্যই প্রাইম মিনিস্টার। আর ভাইস চেয়ারম্যান কে আছে তোমরা অবশ্যই দেখে নেবে। সিইও কে আছে সেগুলো দেখে নেবে। তো ভাইস চেয়ারম্যান তো সুমন বেরি সম্ভবত ছিলেন, এখন রিসেন্টলি পাল্টেছে কিনা। এইবারে হলো নীতি আয়োগের বিষয়টা। আর তো বললাম কি কি এটা অ্যাডভাইজারি একটা বডি, সেটাও মানে এটা অ্যাডভাইস দিতে পারে কিন্তু কোনো কিছু এটাই হবে সেটা ঠিক করতে পারে না। তারপর এখানে কে কে থাকে, যে গভর্নিং কাউন্সিলে কে কে থাকে, বিভিন্ন ধরো মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর দিল্লি পুডুচেরি এদের লেফটেন্যান্ট গভর্নর, এই সমস্ত সবাই থাকবে। আর এবার নেক্সট হয়ে গেল বিশ্ব থ্যালাসেমিয়া ডে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে হচ্ছে 8 মে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে শুধু না, এই দিন হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডেও পালন করা হয়। থ্যালাসেমিয়া তোমরা জানো একটা কি ডিজিজ, জেনেটিক ব্লাড ডিসঅর্ডার এটা একটা। আর নেক্সট, প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন, ওনার নাম কি? এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন তিনি হচ্ছে কমলজিৎ সান্ধু, পাঞ্জাব। নাম শুনেই বুঝতে পারছো, কমলজিৎ সান্ধু পাঞ্জাব থেকে উনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান হিসাবে এশিয়ান গেমস। আর এশিয়ান গেমস এই কোশ্চেনটা একবার পেয়েছিলাম আমি ক্লার্কশিপই মনে আগের বার না কি পরীক্ষা দিতে গিয়ে পেলাম, যে ফার্স্ট এশিয়ান গেমস কোথায় হয়েছিল। ফার্স্ট এশিয়ান গেমস হচ্ছে 1951 নিউ দিল্লি। জায়গাটা দিয়েছিল এখানে যে কোথায় হয়েছিল, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এরকম বলতে পারে ফার্স্ট এশিয়ান গেমস হোস্ট করেছে কোন কান্ট্রি? 1951 হয়েছে, 51 নিউ দিল্লিতে হয়েছে, তার মানে ইন্ডিয়া হোস্ট করেছে। আর হচ্ছে 1970 তিনি হচ্ছে ব্যাংককে যে এশিয়ান গেমসটা হয়েছিল 1970 400 মিটার রেস, সেখানে তিনি সোনা জিতেছেন। আর পিটি উষা, পায়েলি এক্সপ্রেস নামে উনি পরিচিত। পিটি উষা তোমরা সকলেই জানো, ওনাকে চেনো। আর নেক্সট বলতে গেলে যে এই যে এশিয়ান গেমস গুলো লাস্ট 2022-এ কোথায় হয়ে গেল? হাংজাও, চায়না। এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তারপর 2026-এ কোথায় হবে? নায়োগা, জাপান সম্ভবত। 2030-এ কোথায় হবে? দোহা, কাতার। আর আরেকটা ছিল 34-এ ছিল, 34-এ হচ্ছে রিয়াদ, সৌদি আরব। এগুলো পরপর তোমরা লিখে নিবে কিংবা নেট থেকে সার্চ করে এগুলো দেখে নিবে। তো আমি তো পরপর বলে গেলাম যে এশিয়ান গেমস গুলো মানে এর পরপর মানে যে কোনো কিছুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে এই যে আপকামিং ভেন্যুগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। এবার উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, মানে গোটা দেশেরই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। আর যদি বলা হয় যে প্রথমে যে সরোজিনী নাইডু যে অপশানে আছে, উনি কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর, ওম্যান গভর্নর, মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। এছাড়া উনি সম্পর্কে বললে শেষ হবে না। ফার্স্ট মানে ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি সরোজিনী নাইডু ছিলেন। তারপর আরো অনেক কিছু, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড ওনার লেখা, গোল্ডেন থ্রেশহোল্ড সরোজিনী নাইডু লেখা। এই আর কি। এবার বিজয়লক্ষ্মী পণ্ডিত, এই কোয়েশ্চেনটা আমি বিসিএস এ দেখেছিলাম সম্ভবত, যে মানে ফার্স্ট মানে মহিলা হিসাবে যিনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সেটা বিজয়লক্ষ্মী পণ্ডিত।
আর জয়ললিতাকে তো তোমরা সবাই চেনো। এইবারে নেক্সট কয়েকটা অঙ্ক আছে। তারপরে বলেছে স্ট্র্যাটেজিক মেটেরিয়াল কাকে বলে। স্ট্র্যাটেজিক মেটাল সেটা হচ্ছে বলা হয় টাইটেনিয়ামকে। টাইটেনিয়াম, জার্কোনিয়াম এদেরকে স্ট্র্যাটেজিক মেটাল বলে। এগুলো ভীষণ মানে হালকা পাতলা হয় এই যে মেটালগুলো, এবং খুব ইম্পর্টেন্ট, খুব দামি। তোমরা জানোই যে সবকিছু এরোস্পেস থেকে আরম্ভ করে ডিফেন্স সমস্ত কিছুতে টাইটেনিয়াম ব্যবহৃত হয়। তো স্ট্র্যাটেজিক মানে দেশের অতটা পাওয়া যায় না, কিন্তু দেশের মানে ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলোই স্ট্র্যাটেজিক মেটাল হয়। তো টাইটেনিয়াম, জার্কোনিয়াম এটা স্ট্র্যাটেজিক মেটেরিয়াল নামে পরিচিত। সিলিকন, জার্মেনিয়াম তোমরা জানোই যে একটু আগে অনেকক্ষণ ধরে সেটা নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরস। আর ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ। এবারে নেক্সট ক্ষমতার একক কি, ইউনিট অফ পাওয়ার। ক্ষমতার একক কি? এত ওয়াট, বলে না এত ওয়াট ক্ষমতা। এটা বাল্বটার ক্ষমতা হচ্ছে, পাওয়ার হচ্ছে এত ওয়াট। তা ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আর পাওয়ার কাকে বলবে? পাওয়ার মানে ওয়ার্ক পার টাইম, মানে কাজ করার হারকে, বা হচ্ছে একক সময়ে কতটা কাজ করলো সেটাই হচ্ছে পাওয়ার। আর কুলম কি? ইলেকট্রিক চার্জ, মানে এত কুলম ইলেকট্রিক চার্জ। তড়িতাধানের একক হচ্ছে কুলম, আর অ্যাম্পিয়ার ইলেকট্রিক কারেন্টের একক। আর জুল, জুল কত? এত জুল এনার্জি, এনার্জির একক হলো জুল। ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, যে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই তিনটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এটাও আসে ভীষণ। এবার ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি এর মান আবিষ্কার করেছিলেন কে? এই যে জি এর মানটা কে আবিষ্কার করেছিলেন? এই জি এর মান দেখো, এই যে নিউটন যখন ল অফ গ্র্যাভিটেশন দিয়েছিলেন তখন স্যার আইজ্যাক নিউটন, তখন তিনি ওই যে ফর্ম সবই দিলেন, কিন্তু জি এর মানটা কত সেটা কিন্তু তিনি নির্ধারণ করতে পারলেন না। তো জি এর মানটা পরবর্তীকালে বের করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। সেই মানটা কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার, এই দেখো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হলো জি এর মান। তো জি এর মানটা হলো। এবারে ধরো এই যে ফর্মুলাটা, এটা আমরা কিভাবে বের করব? দুটো বস্তু আছে, ধরো m1 আর m2 ভরে, m1 এর ভর মাস অফ m1 গ্রেটার দ্যান m2, m1 আর m2 ভরের দুটো বস্তু, একটা আর ডিস্টেন্স তাদের মধ্যে আর, এরকম থাকলে তাদের মধ্যে দুটো বস্তু, জানো যে মহাবিশ্বের প্রতিটা বস্তু একে অপরের ক্ষেত্রে টানে আকর্ষণ করে, যাই বলো না কেন, তাদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেটা, এই যে ফোর্সটা সেটা কি হবে? তাদের মাসের সাথে সমানুপাতিক। তাহলে এফ প্রপোর্শনাল টু m1 m2 বা ক্যাপিটাল এম স্মল এম বলতে পারো, আর এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওই যে আর স্কোয়ার, মানে ডিস্টেন্সের স্কোয়ার। এই দুটোকে যদি, দাঁড়াও আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বলি, তাহলে সুবিধা হবে বিষয়টা বুঝতে। এই যে এক্ষেত্রে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে এম, ক্যাপিটাল এম। এক্ষেত্রে আরেকটা বস্তু আছে, তার ভর হচ্ছে স্মল এম। এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, তাদের মধ্যে ডিস্টেন্স আর। তো এখানে ল অফ গ্র্যাভিটেশন থেকে আমরা কি বুঝতে পারছি? দুটো বস্তু তার এম গ্রেটার দ্যান এম, মানে এটার মাসটা বেশি। তো সেক্ষেত্রে এই যে ফোর্স, সেই ফোর্সটা প্রপোর্শনাল টু কি হবে? এদের দুজনের মধ্যে ফোর্সটা প্রপোর্শনাল টু হবে হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম। আর আরেকটা কি? আর এই যে ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, মানে এদের ডিস্টেন্সের স্কোয়ার। এই যে প্রপোর্শনাল টু এই দুটোর ক্ষেত্রে, তাহলে এফ প্রপোর্শনাল টু এই দুটোকে যদি কম্বাইন করি ইকুয়েশনকে, তাহলে ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়েছে। এই প্রপোর্শনাল, এই যে এটা তুললে পরে আমরা সমান সমান চিহ্ন পাই, ইকুয়াল টু, এবং একটা কনস্ট্যান্ট পাই। এই কনস্ট্যান্টটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি এম এম বাই আর স্কোয়ার। হলো। এবার এখান থেকে যদি তোমাদের জি এর মান বের করতে পারো, তাহলে জি ইকুয়ালস টু কি হবে? জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম স্মল এম। কমপ্লিট ফর্মুলা হলো, হয়ে গেল। এইবারে যদি আমাদেরকে বলে যে জি এর ইউনিট কি, ইউনিট অফ জি নানা রকম দিয়ে থাকলো, নানানভাবে কোশ্চেন হতে পারে। তো বলের একক কি? বলের একক হচ্ছে তোমাদের নিউটন, বলে না এসআই পদ্ধতিতে। এই যে এখান থেকে তাহলে জি এর মানটা কি হবে? বলের একক নিউটন, তাহলে এটা হবে নিউটন। এবার দেখ, এটা হচ্ছে মিটার স্কোয়ার, মানে কি? মিটার স্কোয়ার মানে হচ্ছে তোমার, ধরো এখানে কি আছে? এখানে হচ্ছে তোমার ডিস্টেন্সকে বোঝাচ্ছে, তাই তো? তো ডিস্টেন্সকে বোঝাচ্ছে, মানে এত মিটার ডিস্টেন্স, তাহলে নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম স্মল এম, মানে দুটো এম, এম মানে কি? তাদের মাস কত? কেজি। এটা নিচে আছে, তার জন্য হবে হচ্ছে কেজি টু দি পাওয়ার -2। এটা যদি তোমরা এসআই পদ্ধতিতে বের করতে চাও, তাহলে তার ইউনিটটা হয়ে যাবে। হলো এসআই পদ্ধতিতে ইউনিট। এবার যদি সিজিএস পদ্ধতিতে ইউনিট বের করতে চাও, তাহলে কি হবে? সিজিএস পদ্ধতি বলের একক কি? এত ডাইন, আর মিটারটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, আর হচ্ছে কেজিটা গ্রাম হয়ে যাবে, গ্রাম টু দি পাওয়ার -2। এটা হচ্ছে সিজিএস, ইউনিটও বের হয়ে গেল।
এবার এখান থেকে ডাইমেনশনও বের করা যাবে, সব বের করা যায়, মানে কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। তো এটাই তো ছিল জি এর একক মান কত দেখলাম 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এটাই দেখলাম, তাই তো? একদমই তাই। হলো এখানে জি এর মানটা আবিষ্কার করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। এবার যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘুরে যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে কি বলে? একটা বস্তু ঘুরছে, গোলাকার পথে ঘুরছে, তো এই বস্তুর উপরে যে বল প্রয়োগ করছে মানে ইউনিফর্ম সার্কুলার মোশন থাকছে। যদি একটা বস্তুর মধ্যে আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশন থাকে, দেখো বিষয়টা এই যে এটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনের কনসেপ্ট। একটা বস্তু, এই যে একটা বস্তু এইভাবে ঘুরছে, যদি ইউনিফর্ম সার্কুলার মোশন থাকে তাহলে সেক্ষেত্রে তার স্পিডটা একই থাকবে, একই স্পিড নিয়ে ঘুরছে, 5 স্পিড নিয়ে ঘুরছে, কিন্তু যখন গোলাকার পথে ঘুরছে দেখো একবার এইদিকে ডিরেকশনটা এদিকে হচ্ছে, যখন এখানে যাচ্ছে এবার এইদিকে ডিরেকশন হচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে ডিরেকশন, যত গোলাকার পথে ঘুরছে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে স্পিডটা একই থাকে। এটা বারবার কোয়েশ্চেন আসে, আমি এর আগেও প্র্যাকটিস সেট করতে যাই নাকি প্রিভিয়াস ইয়ারে দেখেছি। ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে কি ইউনিফর্ম থাকে, স্পিডটা ইউনিফর্ম থাকে, একই থাকে, কিন্তু যদি সার্কুলার হচ্ছে তাই ডিরেকশনটা বিভিন্ন দিকে চেঞ্জ হচ্ছে। তার জন্য ডিরেকশন যদি চেঞ্জ হয়, অভিমুখ যদি চেঞ্জ হয়, তাহলে কি ভেলোসিটিটা চেঞ্জ হবে। আর এটাই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন। এই যে বিভিন্ন দিকে ঘুরছে, তাই না? তো এটা তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকলে পরে তার স্পিডটা একই থাকবে, কিন্তু যেহেতু অভিমুখটা চেঞ্জ হচ্ছে একবার এক এক দিকে, তার জন্য ভেলোসিটিটা চেঞ্জ হবে। আর আগেই পড়েছি ভেলোসিটি ভেক্টর রাশি, মান এবং অভিমুখ দুই আছে। তো এটা হলো। এইবারে কোয়েশ্চেনটা কি বলেছে, এবার সেন্ট্রিফিউটাল ফোর্স মানে কি? নেট ফোর্স টুয়ার্ড সেন্টার, একটা সেন্টারের দিকে যে নেট ফোর্স কাজ করে সেটাই হচ্ছে সেন্ট্রিফিউটাল ফোর্স। এবার এক্সাম্পল দেখা যাক, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবী যখন ঘুরছে ফোর্সটা কোন দিকে? এই দিক বরাবর কাজ করছে, তাহলে এটাই হচ্ছে সেন্ট্রিফিউটাল ফোর্স, কেন্দ্রের দিকে, নেট ফোর্স টুয়ার্ড সেন্টার, এটাই। এবার যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেমন কি থাকে, মানে একটা যে কোনো কিছুর মধ্যে, যে কোনো পথের মধ্যে কি থাকে, একটা অ্যাটমের মধ্যে প্রথমে থাকে পজিটিভ কি থাকে, পজিটিভ থাকলো প্রোটনকে কেন্দ্র করে, আর মাঝখানে তো নিউট্রন থাকে নিস্তড়িত, পজিটিভ প্রোটন, আর নিস্তড়িত নিউট্রনকে কেন্দ্র করে নেগেটিভ ইলেকট্রন ঘুরতে থাকে। এই যে ঘুরছে এটাও হচ্ছে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মানে ইলেকট্রনকে ঘুরছে প্রোটনের চারিদিকে, সেটা হচ্ছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রের দিকে কাজ করছে। এবার তারপরে একটা ধরো এখানে সুতো আছে, সুতোর মধ্যে স্টোন লাগিয়ে ঘোরাচ্ছে, এই যে এরকম করে ঘোরাচ্ছে, যে গোল গোল করে ঘোরাচ্ছে, তখন এই পড়ে যাচ্ছে না কেন, সুতোটা ছিঁড়ে যাচ্ছে না কেন? কারণ এই যে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে, সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এই যে যখন একটি বস্তু কোনো গোলাকার পথে ঘুরে যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স তো তোমরা সকলেই জানো। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ রাসবিহারী বসু 1942 সালে তৈরি করেছিলেন। 1942-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ রাসবিহারী বসু তৈরি করেছিলেন, এবং তৈরি করার পরে দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস পরবর্তীকালে সেটাই আবার আজাদ হিন্দ ফোর্স ফ্রি গভর্নমেন্ট সেটা তৈরি করেছিল, সেটা 1943 পরের বছর 21শে অক্টোবর সেটা তৈরি করেছিলেন সেখান থেকে। তো হলো। আর বল্লভভাই প্যাটেলকে তোমরা সকলেই জানো যে মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, প্রিন্সলি স্টেট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, প্রিন্সলি স্টেট আগে ছিল রাজাশাসিত অঞ্চল, সেগুলোকে একত্রিত করে ইন্ডিয়ার স্বাধীনতার সময় সেক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আবুল কালাম আজাদ সম্পর্কে তো বললে শেষ হবে না, মানে এডুকেশন মিনিস্টার ছিলেন প্রথম, তারপর আরো অনেক 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 ওনার বই আছে, অনেক কিছু আছে। তারপর যখন এই সময়টা 1940 থেকে 45-এর মধ্যে যখন যে বিশেষ করে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলো, তখন আইএনসি প্রেসিডেন্ট ছিলেন, আজাদ ছিলেন, এরকম অনেক কোয়েশ্চেন আসে ওনাকে নিয়ে। এমএন রায়, মানবেন্দ্রনাথ রায় কমিউনিস্ট, তো ওনার নাম অনুযায়ী মানে ওনার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপর উনি ভ্যানগার্ড এটার সাথে যুক্ত। ভ্যানগার্ড হচ্ছে কার? ভ্যানগার্ড হচ্ছে এমএন রায়ের। আর র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, এটার প্রতিষ্ঠাতাও মানবেন্দ্রনাথ রায়। আর খাজুরাহ মন্দির, কেরানের খাজুরাহ মন্দির, এটা এসেছিল, এটা বিসিএসসি সম্পদ এসে চান্দেলালের চান্দেলালে খাজুরাহ মন্দির নির্মাণ করেছিলেন। এবার খাজুরাহ কোথায় অবশ্য? খাজুরাহ ডান্স ফেস্টিভ্যাল হয় মধ্যপ্রদেশে, কারেন্ট অ্যাফেয়ার্সে আসে জানো, খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশ, এটাও আসে। আর এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর খাজুরাহ কি হিন্দু এবং জৈন দুটোই, খাজুরাহ যে আছে জৈন, হিন্দু এবং জৈন উভয় টেম্পল চান্দেলারা তৈরি করেছিল এটা। আর কোন স্টাইলে তৈরি করেছিল দেখো, খাজুরাহ টেম্পল কোথায় বললাম? মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশ যদি হয়, নর্থের দিকটা পড়ছে, নর্থের দিকে যে টেম্পল আর্কিটেকচার সেটাকে বলবো আমরা নাগারা স্টাইল অফ আর্কিটেকচার।
তাহলে খাজুরাহো টেম্পল সেটা চান্দেলারা তৈরি করেছিল এবং সেটা হচ্ছে নাগারা স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার। এই যে আমাদের অযোধ্যার রাম মন্দির তৈরি হলো, সেটাও কিন্তু ভীষণ আসে যে আর্কিটেক্ট কে ছিলেন, কোন স্টাইলে তৈরি হলেন, যে কোনো কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আসতে পারে। এটা যে স্টাইলে তৈরি করেছিল সেটা হচ্ছে, এটাও নর্থ ইন্ডিয়া, তা নাগারা স্টাইল। এবার সাউথ ইন্ডিয়াতে যেটা তৈরি হবে সেটা হচ্ছে দ্রাবিডিয়ান স্টাইলে তৈরি হবে। আর দুটো নাগারা আর দ্রাবিডিয়ান, নর্থ আর সাউথের মিক্সড হচ্ছে ভেসারা টাইপ অফ টেম্পল আর্কিটেকচার। আসে জন্য বললাম। আর ওই যে সাউথ ইন্ডিয়াতে সব মানে ইয়ে করেছিল, রাজ করেছে চালুক্য, পল্লব, রাষ্ট্রকূট, এই ডাইনেস্টিগুলো। কোন নদীর উপর? হীরাকুদ বাঁধ অবস্থিত। এবার হীরাকুদ ড্যাম, এই ড্যাম তো মানে পিএসসি ফেভারিট কোয়েশ্চেন, সব মানে একদম তোমরা ম্যাপ করে পড়ো, মুখস্থ করে করো, যে করে করো, ড্যাম তোমাদের পড়তেই হবে, এরকম একটা বিষয়। তো হীরাকুদ ড্যামগুলো বারবার পড়তে হবে, তো বিসিএস এ তো আসেই। তো হীরাকুদ ড্যাম যেটা, সেই হীরাকুদ ড্যামটা কোন নদীর তীরে অবস্থিত? হীরাকুদ ড্যাম হচ্ছে আমাদের উড়িষ্যার মহানদী, উড়িষ্যার মহানদী নদীর উপর অবস্থিত। মহানদী উড়িষ্যা, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যে পরপর আসছে, সেই উড়িষ্যার মহানদীর উপরে হীরাকুদ ড্যাম অবস্থিত, যেটা লংগেস্ট ড্যাম বলা হয়। আর তারপরে কাবেরী নদীর উপর অবস্থিত তামিলনাড়ুতে মেত্তুর ড্যাম, শতদ্রু নদী, সুতলেজ নদীর উপর অবস্থিত ভাকরানাঙ্গাল ড্যাম, যেটা লার্জেস্ট ড্যাম, ভাকরানাঙ্গাল ড্যাম সুতলেজ নদীর তীরে অবস্থিত হিমাচল প্রদেশের। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান অনেক কিছুকে কভার করেছে, হরিয়ানা। তো শতদ্রু নদীর উপর অবস্থিত ভাকরানাঙ্গাল ড্যাম, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভাকরা ড্যাম হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। তারপর এমনি হাইয়েস্ট ড্যাম যদি বলা হয় তাহলে তেহেরি ড্যাম উত্তরাখণ্ডে, তেহেরি ড্যাম হাইয়েস্ট ড্যাম অফ ইন্ডিয়া, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। এগুলো পুরো ম্যাপ করে করে আমি পড়েছি, জানো, পুরো ম্যাপ পয়েন্টিং করা আছে আমার এগুলো। মানে এক একটা ধরো রাজ্য, হ্যাঁ সময় এটাও আছে, জিওগ্রাফিটা বেশিরভাগই আমি চেষ্টা করি ম্যাপ করে করে পড়া, সেটা ন্যাশনাল পার্ক হোক, ড্যাম হোক, যে কোনো কিছু হোক না কেন, আমার বেশ কিছু করা আছে। তো ম্যাপ করে পড়লে বারবার ওগুলো চোখে, তার ইম্পর্টেন্ট পাসগুলো, এগুলো সব ম্যাপ করে পড়ার চেষ্টা করবে। তো যাই হোক, আর গোদাবরী নদীর উপরে, যেটা গোদাবরী, নাসিক, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? সেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত, এটা বারবার কোয়েশ্চেন আসে। আর যে কোয়েশ্চেনগুলো আসে বারবার ঘুরে ফিরে, আমি সেগুলোই বলার চেষ্টা করছি। আর গোদাবরী নদীর উপরে হচ্ছে জয়কোয়াদি ড্যাম, জয়কোয়াদি ড্যাম কোথায় অবস্থিত? জিজে, এটা গোদাবরী নদীর উপর অবস্থিত। এবারে নেক্সট কোয়েশ্চেন, আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? আসামে গ্রীষ্মকালে যে ঝড়টা প্রবাহিত হয় সেটাকে বলা হয় বরদই ছিলা। আসামে গ্রীষ্মকালের ঝড়কে কি বলা হয়? বরদই ছিলা বলা হয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রি মনসুন শাওয়ার। আসামের যে মানে একদম গ্রীষ্মের শেষের দিকে, মনসুনের আগের দিকে যে ঝড়টা হয়, সেটা হচ্ছে তার মাধ্যমে যে রিলিফ আনে, সেটা হলো বরদই ছিলা। আর ওয়েস্ট বেঙ্গলে যেমন কালবৈশাখী, ওয়েস্ট বেঙ্গলে তো আর কালবৈশাখী দেখা পাওয়া যাচ্ছে না এখন, গরমে মরে যাচ্ছে। বিশেষ করে কলকাতা, এই সমস্ত দিকের বাঁকুড়া টাকুড়া এইসবের মানুষজনদের অবস্থা খুবই খারাপ। কালবৈশাখীর দেখা মিললে একটু ভালো হয় আর কি। তারপরে ম্যাঙ্গো শাওয়ার, কফি শাওয়ার, এগুলো সবাই, কফি শাওয়ার কর্ণাটক, এই সমস্ত কিছু, এগুলো প্রি মনসুন শাওয়ার যেগুলো, সেগুলো হচ্ছে। আর আসামে সেটাকেই বলে বরদই ছিলা। বা রেপো রেট। রেপো রেট কি? রেপো রেট হলো রেপো রেট এমন একটা রেট যে রেটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই লেন্ডস মানি টু কমার্শিয়াল ব্যাংকস, সেটাই হচ্ছে রেপো রেট। মানে যে রেটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে রিজার্ভ ব্যাংক মানে যে কোনো রাজ্যের, সরি যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক, আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক আরবিআই, যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকগুলোকে শর্ট টার্ম বেসিসে টাকা ধার দেয়, সেটাই হলো রেপো রেট। বুঝলে? এই যে এখানে কি আছে, যে সুদের হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদী ঋণ, স্বল্প মেয়াদী শর্ট টার্ম বেসিস, অবশ্যই ব্যাংক রেট হলে সেটা আবার লং টার্ম হয়ে যেত, সেটা হচ্ছে রেপো রেট। এই যে এটা আলোচনা করছি, এটা কি বলতো, আরবিআই এর যে মানিটারি পলিসির যে টুলগুলো আছে, কোয়ান্টিটেটিভ টুল, তার মধ্যে পড়ছে এই রেপো রেটটা। মানে এই জায়গাটা ব্যাংকিং সিস্টেমের বিশেষ করে এই জায়গাটা ভীষণ কোর জায়গা, রেপো রেট। যেমন কোয়ান্টিটেটিভ টুল বলতে গেলে রেপো রেট, রিভার্স রেপো রেট, যেগুলোকে বলা হয় এলএফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি বলা হয়, এই দুটোকে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সাহায্য করে রেপো রেট, রিভার্স রেপো রেট। আর কি কি আছে, ধরো ব্যাংক রেট, তারপরে হচ্ছে ওপেন মার্কেট অপারেশন, তারপর এমএসএফ, সিআরআর, এসএলআর, এই যে জিনিসগুলো, এগুলো কোয়ান্টিটেটিভ টুল। এগুলো আসে যে অপশন দিয়ে দিল কোনটা কোয়ান্টিটেটিভ টুল, আবার কোনগুলো হচ্ছে কোয়ালিটেটিভ টুল, এগুলো আসে। কোয়ান্টিটেটিভগুলোই বেশিরভাগ আসে, মানে 80% কোয়েশ্চেন। আবার পরেরটাতে দেখো, যে সুদের হার, এবার যদি উল্টো হয় জিনিসটা, যদি মানে আরবিআই যদি হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোই যদি আরবিআইকে টাকা ধার দেয়,
মানে এরকম একটা অবস্থা হয়ে গেল, কমার্শিয়াল ব্যাংক আরবিআইকে টাকা ধার দিচ্ছে, তখন সেক্ষেত্রে রিভার্স রেপো রেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই এখন যেমন কত 6.5 মনে হয় কত চলছে রেটগুলো, এগুলো জানতে হবে। রেপো রেট এখন সম্ভবত 6.5 দেখে নিও। আর রিভার্স রেপো রেট অনেকটা কম, মানে আরবিআই যখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেবে তখন রেটটা বেশি নেবে, কিন্তু নিজে যখন আরবিআই টাকা ধার নেবে রিভার্স রেপো রেট যেটাকে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আবার রেটটা কম দেবে। এরকম যে সুদের হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের স্বল্পমেয়াদী ঋণ দেয়, সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। আর এই দুটোকে এলএএফ বলা হয়, মানে রেপো রেট আর রিভার্স রেপো রেটকে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। আর এটা কি বলতো, এটা একটা মানিটারি মানে পলিসির মধ্যে পড়ে, যে টু কন্ট্রোল ইনফ্লেশন, মুদ্রাস্ফীতিকে যা মুদ্রাস্ফীতি এখন হচ্ছে, যা ইনফ্লেশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য এই রেটগুলো ব্যবহার করা হয়। কিভাবে কন্ট্রোল করে বলতো, এই যে যখন ধরো বাজারে প্রচুর মানি সাপ্লাই হয়ে গেল, তখনই তো আমরা বলছি যে ইনফ্লেশন হচ্ছে। এবার মানি সাপ্লাই যদি বাড়ে, বাজারে প্রচুর টাকা, তাহলে তো মানি ভ্যালুটা কমে যাবে, টাকার ভ্যালুই থাকবে না। আগে ধরো এখন 50 টাকা কেজি দিয়ে চাল পাওয়া যায়, এমন মানি সাপ্লাই বাড়লো, সবার হাতে এত টাকা হয়ে গেল যে ওই চালের দামই ধরো নর্মাল চাল, যেটা সাধারণ সব মানুষ মানে খেতে পারবে, সেরকম ধরো 100 টাকা হয়ে গেল চালের দাম। তাহলে কি হলো, তাহলে সেক্ষেত্রে লোকের হাতে বেশি টাকা আসছে, তার জন্য চালের দাম বাড়ছে, কিন্তু মানি ভ্যালু, টাকার মূল্যটা কমে যাচ্ছে। আগে 50 টাকাতে আমরা ধরো 1 কেজি চাল পেতাম, কিন্তু 100 টাকা যদি চালের দাম হয়ে যায়, তাহলে 50 টাকাতে কি আমরা হাফ কেজি চাল পাবো। তাহলে মানি ভ্যালুটা কমে যাচ্ছে, কিন্তু হচ্ছে মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানি সাপ্লাই ধরো অনেকটা বেড়ে গেল, তখন রিজার্ভ ব্যাংক কি করবে, তখন রিজার্ভ ব্যাংক রেপো রেটটাকে বাড়িয়ে দেবে। রেপো রেটটাকে বাড়িয়ে দিবে, বলবে যে আগে আমি তোমাকে, কমার্শিয়াল ব্যাংককে বলবে যে আগে আমি তোমাকে ধরো, এখন ধরো 6.5% আছে, এখন ধরো 6.5% আছে, রেপো রেটটা বাড়িয়ে ধরো 8% কি 10% করে দিল। তো সেক্ষেত্রে বলছে যে তুমি আমার থেকে যদি টাকা ধার নিতে যাও, কমার্শিয়াল ব্যাংকগুলো বলছে যে তুমি কমার্শিয়াল ব্যাংকগুলোকে বলছে যে কমার্শিয়াল ব্যাংকগুলো যদি রিজার্ভ ব্যাংকের থেকে টাকা ধার নিতে যায়, তাহলে কি হচ্ছে, অনেক বেশি মানে সুদের হার দিতে হচ্ছে, অনেক বেশি। তখন কমার্শিয়াল ব্যাংক ভাবে কি, না বাবা দরকার নেই, এত ইন্টারেস্ট দিয়ে আমি হচ্ছে আরবিআই থেকে টাকা ধার নিব না। তখন কি হবে, টাকা যদি কমার্শিয়াল ব্যাংকের হাতে না আসে, তাহলে সেখান থেকে তো আমরা আবার ধার নিই, তাহলে আমাদের হাতেও আসবে না, তাহলে সে কম আসবে। তাহলে কি হবে, রেপো রেটটা যত বাড়াবে, ধরো এখন 6.5% আছে, পরে 8%, 10% হয়ে গেল, তাহলে সুদের হারটা বাড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে কম টাকা ধার নেবে, বলে এত ইন্টারেস্ট নেবে, আমি কম টাকা ধার নেব। তাহলে কমার্শিয়াল ব্যাংকের কাছে যদি টাকা কম থাকে, তাহলে আমরাও আবার কমার্শিয়াল ব্যাংকের থেকে টাকা ধার নিই, তাহলে আমরাও কম টাকা নেব, তাহলে আমাদের হাতেও টাকার পরিমাণটা কমে যায়। এইভাবে টাকার পরিমাণটা মানে আমাদের সাধারণ লোকের হাত থেকে কমিয়ে দেবে, দিয়ে কি হবে, মুদ্রাস্ফীতিটা কমাবে, যে মানি সাপ্লাই কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে ফলে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করবে। এটা কিন্তু আসে টু কন্ট্রোল ইনফ্লেশন, তখন আরবিআই কি করবে, রেপো রেট সবকিছু, এই সব যত রেট এগুলো আছে, ব্যাংক রেট সবকিছুকে বাড়িয়ে দেবে। তারপর ওপেন মার্কেট অপারেশন, এই কনসেপ্টটাও ভীষণ আসে মানে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে। পরে যদি কখনো ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করি, তখন সবগুলো আমি চেষ্টা করব বলার। এখন এইটুকুই। আর টেলিফোনকে আবিষ্কার করেন, টেলিফোন আবিষ্কার করেছেন তো হচ্ছে মানে ইকোনমিক্স অনেকের কাছেই কঠিন লাগে, আমার কাছেও আগে কঠিন লাগতো, কিন্তু এখন যে পোর্শনগুলো আমি আবার বুঝতে পারি, মানে এখন চেষ্টা করি যে বোঝার, তো যেগুলো যদি বুঝতে পারা যায় কোনো কিছু কনসেপ্ট, তাহলে যে কোয়েশ্চেন আসুক সেটাই পারা যাবে। কিন্তু যদি বোঝা না যায় ইকোনমিক্সের কনসেপ্ট, তাহলে কিছু পারা যাবে না, শুধু স্ট্যাটিক যেগুলো মুখস্থ সেগুলোই পারা যাবে। তার জন্য বুঝতে হবে ইকোনমিক্সটা। এবার টেলিফোন কে আবিষ্কার করেন, টেলিফোন আবিষ্কার করেছে, ফোন মানে বেল বাজবে, ফোন আসলে কি হয়, বেল বাজে রিং হয়, তা গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছেন। গ্রাহাম বেল টেলিফোন, বেল বাজে ফোন আসলে। সেরকম আলভা এডিসন কি বাল্ব আবিষ্কার করেন, লাইট বাল্ব হচ্ছে আলভা এডিসন, আলো দেয়। আর এরকম দেখছি বারবার যে ইনভেনশনগুলো আসছে, যে কে কি আবিষ্কার করছে প্র্যাকটিস সেটে। সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায়, মাইন করবে, মাইনিং কোথায়, ধানবাদ কোথায়, ঝাড়খণ্ডে, সেন্ট্রাল মাইনিং ইনস্টিটিউট। এগুলো পুরো স্ট্যাটিক, বোঝার কিছু নেই, জাস্ট ঝেড়ে মুখস্থ করতে হবে, একটু বুঝে মুখস্থ করার ক্ষেত্রেও কি বলতো, লজিক্যালি মুখস্থটা করতে হবে, মানে যেখানে লজিক থাকবে। কিভাবে দেখো, এটা তো বলছে সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, মাইন করবে মানে কি, কয়লা মাইন করছে, এই সমস্ত কিছু মনে পড়ছে আমাদের। তো মাইনিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় থাকতে পারে, যেখানে ধরো কয়লা টয়লা পাওয়া যায়। এবার কয়লা কোথায় পাওয়া যাবে, ধানবাদ কোথায়, সেটা যদি ঝাড়খণ্ডের ধানবাদ, আর এখানে ঝরিয়া অবস্থিত। এবার ঝরিয়া কি, ঝরিয়া হচ্ছে তোমার বলা যেতে পারে সেটা হচ্ছে কোল মাইন, লার্জেস্ট কোল রিজার্ভ ঝাড়খণ্ডের ঝরিয়া। তো ঝরিয়া কোল মাইন, তো এই ধানবাদেই ঝরিয়াটা অবস্থিত, তার মানে নিশ্চয়ই মাইনিং রিসার্চ ইনস্টিটিউটটা ধানবাদেই অবস্থিত হবে। এইভাবে মনে রাখতে পারি। দেরাদুনে কি, দেরাদুনে ওই যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার, তারপর আরো আছে দেরাদুনে বেশ অনেক কটার হেডকোয়ার্টার আছে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, সেখানকার হেডকোয়ার্টার আছে। সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার আছে এখানে।
আর বুলি শব্দটি কোন খেলার সাথে, এগুলো পুরোটাই স্ট্যাটিক, কি আর মনে রাখবো, যারা খেলা দেখে, আমি যেমন খেলা একেবারেই মানে দেখা হয় না আর কি, বলছি আর কি, খুব কম দেখা হয়, তো খেলাতে একটু ইন্টারেস্টটা কম, তো ওর জন্য খেলার কোয়েশ্চেনগুলো আসলে আমার ভালো লাগে না। বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত, কারণ এগুলো তো অত দেখি না, সাধারণ টুকটাক হয়তো ক্রিকেট টিকে দেখি, কিন্তু এই সব তো দেখাই হয় না, তার জন্য বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত, কিন্তু আমাদের মনে রাখতে হবে মিসলেনিয়াসে তো এগুলো আসে। বুলি 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 হচ্ছে হকি, হকিতে বুলি হয়ে গেল, হকিতে বুলি হয়ে গেল, এইভাবে যেগুলো আমি কিছু মানে কিছু করার নেই সেগুলো এইভাবেই নিমোনিক্সের মাধ্যমে মনে রাখতে হবে। হকি খেলতে যে বুলি হয়ে গেল, হয় না, বুলি শব্দটি হকির সাথে যুক্ত। আর হকি মানে জানোই তোমরা, হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ, তো হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে মেজর মানে ধ্যানচাঁদের বার্থডে অনুযায়ী পালন করা হয় 29শে আগস্ট। তারপর হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, এখন রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের নতুন নাম হয়েছে, যেটা স্পোর্টস অ্যাওয়ার্ড, ইম্পর্টেন্ট এই আর কি। তারপর ইন্ডিয়া হকিতে অলিম্পিকে 1988 মনে হয় গোল্ড পেয়েছিল, এইরকম অনেক কোয়েশ্চেন হতে পারে। বুলি শব্দটা হকির সাথে জড়িত, এইটা ভুললে হবে না, হকি খেলতে গিয়ে বুলি হয়ে গেল। এবার নেক্সট কিছু অঙ্ক আছে, তারপরে আবার কোয়েশ্চেন। অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্টি হয় কে, কি সৃষ্টি হচ্ছে, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় সৃষ্টি হচ্ছে যে অ্যাসিড, ধরো আমরা অ্যাসিডিক অ্যাসিড CH3COA ইথানোইক অ্যাসিড নিলাম, এটাকে বলে ইথানোইক অ্যাসিড, যেহেতু ইথেন কি C2H5, এটাকে ইথেন বলবো, এটাই হচ্ছে ইথানোইক অ্যাসিড, দুটো কার্বন আছে তাই CH3COH ইথানোইক অ্যাসিড, তার সাথে C2H5OH ইথানল, এই দুটো যুক্ত হচ্ছে, কনসেন্ট্রেটেড H2SO4 সালফিউরিক অ্যাসিড দিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিড, এটা এবং অ্যালকোহলের এসটা এই যে CH3CO, এটার এই পর্যন্ত নিব আর এটার এইটুকু পোর্শনটাকে নিব, আর CH3COOR এটা যদি তৈরি হয় যে CH3CO C2H5, এটাকে নিলাম, সেটাকে বলবো ইথাইল ইথানয়েট, মানে এটাই একটা এস্টার তৈরি হলো, আর তার সাথে কি থাকলো দেখো, এখানে একটা H বাদ থাকলো, এখানে একটা OH থাকলো, H আর OH মিলে H2 তৈরি হলো। তাহলে অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া এস্টার এবং জল, তো এই এস্টারের একটা ফ্রুটি স্মেল, আমরা যখন কেমিস্ট্রি ল্যাবে ইয়ে করতাম তখন এস্টারের একটা ফ্রুটি স্মেল বেরোতো, এটা এগুলো করেছি তো যেহেতু ওর জন্যই আর কি। এখন ওয়াশিং সোডা কতগুলো জলীয় অণু থাকে, মানে জল কতগুলো থাকে, এটা এক কথা জানতে হবে। ওয়াশিং সোডার সংকেতটা আগে জানতে হবে, কোনটা ওয়াশিং সোডা, সেটা হচ্ছে কাপড় কাচা সোডা, সেটা সোডিয়াম কার্বনেট, এর সংকেত হচ্ছে Na2CO3.10H2, এভাবেও দেয়, এটা কমই দেয়, এটা যেমন আরো ডিটেলসে কোশ্চেন কিন্তু এরকম দেয় যে ওয়াশিং সোডা, কাপড় কাচা সোডা, ফর্মুলা কি সোডিয়াম কার্বনেট Na2CO3.10H2, সেটা ওয়াশিং সোডা, তো ওয়াশিং সোডাতে 10 অণু জল থাকে, এটা যদি জানি তাহলেই পেরে যাবো ইজিলি। নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে ভারী, ভারী কোনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা, ভারী কোনটা, ভারী বলতে গেলে আলফা, আলফা কি হিলিয়ামের স্রোত, He2 4, আলফা কণা হিলিয়ামের স্রোত, তারপরে তোমার ধরো আলফা কণা সবচেয়ে ভার, এদেরকে যদি সাজায়, তারপর নিউট্রন, ইলেকট্রন একদম ভেতরের দিকে, প্রোটন আর নিউট্রন থাকে, নিউট্রন নিস্তরিত, নিউট্রন ভার, নিস্তরিত হলে কি ভারী আছে, ইলেকট্রন প্রোটনের তুলনায় নিউট্রন ভারী, আলফা কণা সবচেয়ে ভারী, তারপরে নিউট্রন, তারপরে প্রোটন, আর ইলেকট্রন তো একদম হালকা ফুলকা, মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, উড়ে উড়ে বেড়ায়, ইলেকট্রন হচ্ছে হালকা, ক্রনোলজিক্যালিও সাজাতে বলতে পারে। মুদ্রা ধাতুগুলি যেটা কয়েন মেটাল, সেগুলো আধুনিক পর্যায় সারণীর কোথায় পড়ছে, মুদ্রা ধাতুগুলি সেটা গ্রুপ 1B-তে পড়ছে। কয়েন মেটাল যেগুলো ধরো কপার, সিলভার, গোল্ড, এই সমস্তগুলোকে কয়েন মেটাল বলে, কারণ এগুলো রাস্ট ফ্রি, মরিচা অত ধরে না, এর জন্য নানান কারণ আছে, তার জন্য কয়েন তৈরিতে এগুলো ব্যবহৃত হতো। সে আধুনিক পর্যায়ে মডার্ন পিরিয়ডিক টেবিলটা এরপরে কোনো যেমন বের করতে দেয়, এটা কোন পিরিয়ডে অবস্থিত, এটা কোন গ্রুপে অবস্থিত, কতগুলো মেন্ডেলিফের তোমার ধরো যদি বলে যে পিরিয়ডিক টেবিল, সেটা কিসের উপর বেস করেছিল, অ্যাটমিক ওয়েট। মডার্ন মানে যদি বলা পিরিয়ডিক টেবিল, সেটা কিসের উপর বেস করে, অ্যাটমিক নাম্বার, ও আগের যে নানান ত্রুটি ছিল সেগুলোকে সংশোধন করার জন্য অ্যাটমিক ওয়েটের উপর আগে বেস করেছিল তো মেন্ডেলিফের, এখন আবার অ্যাটমিক নাম্বারের উপর বেস করে। তারপর মডার্ন পিরিয়ডিক টেবিল কার, মোসলের, এরকম একটা দিল এলিমেন্ট, তার বললো কত কোন পিরিয়ডে অবস্থিত, কোন গ্রুপে অবস্থিত, নানান কোয়েশ্চেন হয় কিন্তু পিরিয়ডিক টেবিল সম্পর্কে, এটা পুরো একটা বিশাল চ্যাপ্টার কেমিস্ট্রি। তো যাই হোক, এই যে মুদ্রা ধাতুগুলি সেটা গ্রুপ 1B-তে অবস্থিত, যেগুলো কপার, সিলভার, গোল্ড। এবার মালিক কাফুর কে ছিলেন, মালিক কাফুর সবাই জানি যে মালিক কাফুর মানে ইলতুৎমিশের সেনাপতি ছিল, ইলতুৎমিশের আরেক সেনাপতি নুসরাত খান, উনি হচ্ছে ওনাকে মানে এই যে আলাউদ্দিন খলজি সেনাপতি মালিক কাফুর ওনাকে 1000 দিনারের বদলে কিনেছিলেন, তাই ওনার নাম 1000 দিনারি। উনি একটু বাইসেক্সুয়াল ছিলেন এবং মানে আলাউদ্দিন খলজির সাথে ওনার একটা সম্পর্ক ছিল, শোনা যায় আর কি। আর হচ্ছে 1000 দিনারিকে মালিক কাফুর, এবং উনি দাক্ষিণাত্য বিজয়ের ক্ষেত্রে আলাউদ্দিন খলজি যে দাক্ষিণাত্য বিজয় যা যা দখল করলেন, সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা যদি বলা হয় কে পালন করেছিলেন, সেক্ষেত্রে মালিক কাফুর খুব মানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিলেন।
সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে, মানে ওনাকে মানে প্রচন্ড কি বলবো ভালো ছিলেন, এবং ওনাকে হাতিয়ার করে মানে ওই যে ওনার নাম কি আলাউদ্দিন খলজি কিন্তু অনেক কিছু দাক্ষিণাত্য বিজয় করেছিলেন। মানে মালিক কাফুরকে হাজার দিনারি বলা হতো, মানে জেনারেল ছিলেন, সাউথ ইন্ডিয়া এক্সপিডিশনের ক্ষেত্রে জেনারেল ছিলেন। এবং তিনি হচ্ছে দেবগিরি, ওয়ারেঙ্গেল, দারসমুদ্র, মাদুরাই হচ্ছে এগুলো সমস্ত কিছু ওনার সহায়তায় আলাউদ্দিন খলজির কন্ট্রোলে এসেছিল। যাদব রুলার রামচন্দ্র দেবগিরি এদের সবাইকে ইয়ে করেছিলেন, তারপরে ডিফিট হয়েছিলেন। তারপরে কাকাতিয়া রুলার, তারপরে আরো অনেক কিছু আছে, হয়শালা রুলার, তারপর ওনারা সবাই ডিফিট হয়েছিলেন এই মালিক কাফুরের সহযোগিতায়। এই যে প্রতাপরুদ্র দেব টু কাকাতিয়া রুলার, ওনাকে যে হারিয়েছিলেন ওয়ারাঙ্গালের, তো উনি কোহিনূর ডায়মন্ড দিয়েছিলেন মালিক কাফুরকে। মালিক কাফুর আবার এই কোহিনূর ডায়মন্ডটা আলাউদ্দিন খলজিকে দিয়েছিল। তাই আলাউদ্দিন খলজির জীবনে মালিক কাফুরের ভীষণ মানে ইম্পর্টেন্ট রোল রয়েছে। আলাউদ্দিন খলজি বলতে গেলে তো শেষ হবে না। ওনার নাম আলী গৌর সব, তারপর উনি সেকেন্ড আলেকজান্ডার নামে পরিচিত। উনি স্ট্যান্ডিং আর্মি মানে উনি ইন্ট্রোডিউস করেছিলেন। তারপর ইকতা সিস্টেম অ্যাবলিশ করেছিলেন, যেটা ইলতুৎমিশ চালু করেছিলেন। দাগ হুলিয়া সিস্টেম, সেটাও আলাউদ্দিন খলজির। তারপর মালিক মোহাম্মদ জয়সি যে ডিসক্রাইব করেছিল আলাউদ্দিন চিত্তোর কনকোয়েস্টকে, সেটা হচ্ছে স্টোরি অফ পদ্মিনী, সেটা বুকটা পদ্মাবত, সেটাও ওনার এতেই। তারপরে প্রাইস কন্ট্রোলিং সিস্টেম, সেটাও মানে আলাউদ্দিন খলজি সম্পর্কে বলতে শেষ হবে না। প্রাইস কন্ট্রোলিং সিস্টেম মানে খুব সুন্দর সিস্টেমটা ছিল, মার্কেট কন্ট্রোল করার সিস্টেম, সেটাও আলাউদ্দিন খলজি তৈরি করেছেন। আলাই দরওয়াজা ওনার, দিওয়ানি মুস্তাখারা যেটা ট্যাক্স কালেক্টিং ডিপার্টমেন্ট, সেটাও তৈরি করেছিলেন। আর এই আর কি, তো উনি জালালউদ্দিন খলজিকে হারিয়ে সিংহাসনে বসেছিলেন। তো নেক্সট হচ্ছে ইলতুৎমিশ আলাউদ্দিন খলজির পুত্র, তারপর কুতুবউদ্দিন আইবকের সেনাপতি। এই সমস্ত কিছু নয়, এগুলো অপশনগুলো দেখে নিতে হবে যে কি মানে কোনটা কোনটা বলছে। তো মালিক কাফুর সাউথ ইন্ডিয়া এক্সপিডিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেছে? কৌলিন্য প্রথা কে চালু করবেন? বল্লাল সেন, সেন বংশের যে বিখ্যাত যে ছিলেন রুলার, সেই বল্লাল সেন কি করেছিলেন? কৌলিন্য প্রথা চালু করেছিলেন। এবং বল্লাল সেনের শুধু এটা নয়, বল্লাল সেনের মানে অনেক ইয়ে আছে, মানে উনি মানে বই যে লিখেছিলেন সেগুলো যেমন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, তারপর বিজয় সেন, তারপরে আসে বল্লাল সেন, তিনি ছিলেন গ্রেটেস্ট রুলার ছিলেন সেন বংশের। তারপরে তিনি দান সাগর বইটা লিখেছেন, দান সাগর অন স্মৃতি, দান সাগর স্মৃতির উপর, অদ্ভুত সাগর অন অ্যাস্ট্রোনমি, অদ্ভুত সাগরটা অ্যাস্ট্রোনমির উপরে লিখেছিল। কুলিনিজম সিস্টেম যে কাস্ট সিস্টেম অফ বেঙ্গল, সেটাকে রিঅর্গানাইজ করেছিলেন, কুলিনিজম সিস্টেমটা চালু করেছিলেন, মানে যাতে নোবেল ব্লাড যেগুলো তাদের পিওরিটিটা রক্ষা হয় তার জন্য। আর জেমু গ্লেসিয়ার কোথায় অবস্থিত? জেমু গ্লেসিয়ার মানে আমাদের মনে পড়ে তিস্তা নদী। তার তিস্তা নদী কোথায়? সিকিমে। এই জেমু গ্লেসিয়ার থেকেই তিস্তা নদী অরিজিনেট করেছে, তার জন্য জেমু গ্লেসিয়ার সিকিমে অবস্থিত। আর কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটার নাম তোমরা অনেকেই শুনেছো, সেটা হচ্ছে মণিপুরের কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক, মণিপুরের লোকটাক লেকের উপর অবস্থিত। এটা ওয়ার্ল্ডের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক হচ্ছে কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক। মণিপুরের স্টেট অ্যানিম্যাল সাংহাই। মণিপুর নিয়ে যা চললো তখন মণিপুর সম্পর্কে অনেক ইনফরমেশন, কবে তৈরি হয়েছে কি না কি, 1972 তৈরি হয়েছে, মানে অনেক অনেক ইনফরমেশন মানে কালেক্ট করেছিলাম। যখন যে টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে তো তখন সেটা সম্পর্কে সব স্ট্যাটিক ইনফরমেশনগুলো রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি যেটা, সেই ড্রাফটিং কমিটিটা কবে তৈরি হয়েছে? ড্রাফটিং কমিটি তৈরি হয়েছে 29 আগস্ট 1947, 1947-এর 29 আগস্ট তৈরি হয়েছিল ড্রাফটিং কমিটি। আর ড্রাফটিং কমিটি ইম্পর্টেন্ট একটা কমিটি ছিল, অনেক কমিটি ছিল না, কনস্টিটিউশন অ্যাসেম্বলি 22টা টোটাল কমিটি ছিল, আগেরই তো একটা সেটে ছিল এটা, তার মধ্যে 7-8টা মোস্ট ইম্পর্টেন্ট কমিটি ছিল, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ছিল ড্রাফটিং কমিটি। কনস্টিটিউশন ড্রাফটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এর চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান পার্সন ছিলেন। আর বলতে গেলে 7 জন মেম্বার ছিল, এইসবই আর কি। RDX এর ফুল ফর্ম কি? RDX এর ফুল ফর্ম হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ। RDX মানে আমাদের মাথায় এক্সপ্লোসিভের ইয়ে করে, মানে চিন্তা ভাবনা আসে। সাইক্লোনাইট এটার আরেকটা নাম, বা হেক্সাজেনে বলা হয়, মানে হেক্সা হাইড্রো 135 ট্রাই নাইট্রো, মানে 3টা নাইট্রো গ্রুপ থাকে, 135 ট্রায়াজিন এটার নাম। এটা একটা এক্সপ্লোসিভ হিসেবে ব্যবহৃত হয়। আর হচ্ছে কি গ্রুপ থাকে, এখানেও আসে নাইট্রো গ্রুপ থাকে।
নিম্নলিখিত কোন দেশটি G7 এর সদস্য নয়? এবার G7 এর সদস্য নয় কিন্তু অপশন পড়ে ফ্রান্স, জাপান, রাশিয়া, জার্মানি। G7 থেকে একবার G8 হয়েছিল, রাশিয়া যখন জয়েন করলো, তার মানে কি রাশিয়ার সদস্য নয়, রাশিয়া আবার বেরিয়ে গেল, G7 থেকে গেল। রাশিয়া G8 এর সদস্য কিন্তু G7 এর নয়, G7 এর সদস্য নয় রাশিয়া। G7 এর সদস্য কি? US, UK, ফ্রান্স, জাপান, তারপরে জার্মানি, এই সব কানাডা, এই সময় ইটালি, এটা সব G7 এর সদস্য 1975 তৈরি হয়েছে। ইন্ডিয়াও কিন্তু G7 এর সদস্য। এটা আসে ইন্ডিয়া কোন গ্রুপের সদস্য? G7 এর সদস্য না, কিন্তু ইন্ডিয়া কিন্তু G20 এর সদস্য। এর আগের বার ইন্ডিয়া মানে G20 এটা হয়ে গেল না মিটিংটা 2023-এ। তো ইন্ডিয়া G7 এর সদস্য না, কিন্তু G20 এর সদস্য। টার্জান চরিত্রটি কে তৈরি করছে? টার্জান চরিত্রটি যেটা টার্জান অফ দ্য এপস 1912 নোবেল, সেটা হচ্ছে এডগার রাইস বড় টার্জান চরিত্রটা এটা একটা বড় সৃষ্টি করেছেন। এই যে এই ক্যারেক্টারগুলো আসে, কিছু করার নেই, এগুলো তো আমাদের মনে রাখতে হবে, কিংবা মুখস্থ যেভাবেই হোক না কেন, মেন কথা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, এখন যে যেভাবে পারে। আমার তো এই স্ট্যাটিক কোয়েশ্চেনগুলো ভালো লাগে না, যেগুলো অত বুঝতে পারি না। আর মিসলেনিয়াসে না এরকমই আসে, মিসলেনিয়াসে যে স্ট্যাটিক পোর্শনগুলো, সেটা তুমি BCS বলো কিংবা যে কোনো পরীক্ষা বলো, তার থেকে না একটু আলাদা হয়, একটু কেমন জানি মানে অন্যরকম হয়, মানে পুরো স্ট্যাটিকের উপর ভালোভাবে ফোকাস করতে হয় মিসলেনিয়াসে। আমি দেখছি প্রায় অ্যাভারেজে প্রায় 25-এর কাছাকাছি স্ট্যাটিক থেকে আসছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। আর বাদ বাকি তোমার ধর হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন সব সাবজেক্ট মিলিয়ে 25-এর মতো আসছে, আর সায়েন্স 25 মতো, মানে অন অ্যান অ্যাভারেজ বললাম, সেটা 25 হতে পারে, 30 হতে পারে, 20 হতে পারে। তার জন্য এর উপর জোর দিতেই হবে। এবার কোন পরিস্থিতিকে গ্যাসকে তরল করা যায় না? গ্যাসকে তরলে পরিণত করতে, একটা গ্যাস আছে, সেটাকে গ্যাসের অণুগুলোর মধ্যে কি হয়, গ্যাসের অণুগুলো খুব বিচ্ছিন্ন অবস্থা, ধরো গ্যাসের অণুগুলো এরকম ভাবে থাকছে, খুব বিচ্ছিন্ন অবস্থায় গ্যাসের অণুগুলো থাকছে, তখন গ্যাসের অণুগুলোকে যদি আমরা খুব প্রেশার ক্রিয়েট করি, তখন গ্যাসের অণুগুলো কাছাকাছি এসে এরকম হয়ে যাচ্ছে গ্যাসের অণুগুলো, তো তখন সেটা কি হচ্ছে, তখন লিকুইড হতে যাচ্ছে। তো এই কোয়েশ্চেনও আসে যে একটা গ্যাসকে যদি লিকুইফাই করতে হয় তাহলে কি দিতে হয়, হাই প্রেশার, খুব প্রেশার দিতে হয়। মানে এরকম গ্যাস ছিল দূরে অ্যাট্রাকশন কম, যখন লিকুইড প্রেশার দিচ্ছি কাছাকাছি চলে আসছে, লিকুইডে পরিণত করতে গেলে হাই প্রেশার এবং লো টেম্পারেচার প্রয়োজন। যে একটা গ্যাসকে যদি খুব প্রেশার দিয়ে এবং টেম্পারেচার কম থাকে, সেটা লিকুইডে পরিণত হয়। এবার কোয়েশ্চেনে আসা যাক, কোন পরিস্থিতিতে গ্যাসকে তরলে পরিণত করা যায় না? মানে এমন একটা যেটাকে বলে সংকট তাপমাত্রার উপর, সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, এমন একটা টেম্পারেচার যে টেম্পারেচারের উপরে একটা গ্যাসকে তুমি যতই প্রেশারাইজ করো না কেন, গ্যাসটাকে কিছুতেই লিকুইফাই করতে পারবে না, তরলে পরিণত করতে পারবে না। সেটাই সংকট, মানে পরিস্থিতি খুব সংকটে উঠে গেছে রে, আর কিছু ঠিক করা যাবে না, বলে না, এভাবে মনে রাখতে পারো। সংকট টেম্পারেচার, পরিস্থিতি প্রচন্ড সংকটে হয়ে গেছে, এখন সংকটজনক অবস্থা, আর কিছু করার নেই রে ভাই, সেরকম যে মানে এতই মানে টেম্পারেচার, এমন একটা টেম্পারেচার হয়ে গেছে যে যেখান থেকে তুমি আর যতই লিকুইফাই করো, যতই প্রেশার দাও না কেন, গ্যাসকে কিছুতেই তুমি লিকুইফাই করতে পারবে না, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। হলো, আশা করি মানে বোঝা গেল। জিনিসগুলোকে খুব সহজ করে বাস্তব জীবনের সাথে, আমি তো এরকম তাই করি, বাস্তব জীবনের সাথে ভুলভালভাবে মনে রাখতে হলেও মনে রাখতে হবে, মানে অবশ্যই লজিক থাকবে। কোবাল্ট 60 আইসোটোপ কিসের চিকিৎসা? কোবাল্ট 60 কোবাল্ট ক্যান্সার, সিসি এভাবে মনে হচ্ছে নিমোনিক্সের মধ্যে, কোবাল্ট ক্যান্সার সিসি, এভাবে কোবাল্ট 60 ক্যান্সারের আইসোটোপ টোপ এরকম। আইসোটোপ কারে হয়? আইসোটোপ কাকে বলে বলো তো? আইসোটোপ হচ্ছে টোপ, প্রোটনটা সমান টোপ, এই যে পি এর উপরে দাগ দিলাম, মানে এমন একটা কিছু, যেমন ধরো কার্বন C612 C613 C614, এর কার্বন, এটা তো তেজস্ক্রিয়, এই যে এটা হচ্ছে, ওই জন্য মাথায় একটা স্টার চিহ্ন দিলাম, এটা একটা তেজস্ক্রিয়। যাই হোক, এই যে কার্বনের আইসোটোপ গুলো, তা দেখ 666, প্রোটন 6 মানে কি, নিচে প্রোটন বা পরমাণু ক্রমাঙ্ক বলে, প্রোটন সংখ্যা একই থাকছে কিন্তু ভর সংখ্যা চেঞ্জ হচ্ছে, কেন? নিউট্রন সংখ্যা আলাদা, তাই। এখানে নিউট্রন কত? এই যে 12 - 6, এখানে নিউট্রন কত? 13 - 6 7, এখানে নিউট্রন কত? 7। মানে প্রোটন সংখ্যা সমান থাকলে পরমাণুগুলো, সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো আইসোটোপ, কিন্তু ভ্যারি করবে কি নিউট্রন সংখ্যা, তার জন্য ভর সংখ্যা চেঞ্জ হবে, সেগুলোই আইসোটোপ। তো এই কোবাল্ট এটাও আসে, কিন্তু এই কনসেপ্ট আইসোটোপ কাকে বলে, যে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন কাকে বলে, নিউট্রন সংখ্যা সমান, এগুলো আসে। আইসোবার কাকে বলে, ভর সংখ্যা সমান। নিচের কোনটি ট্রাঙ্কুইলাইজার হিসেবে, ট্রাঙ্কুইলাইজার মানে প্রচন্ড অ্যাংজাইটির প্রবলেম হচ্ছে, ট্রাঙ্কুইলাইজার দিয়ে দাও, মানে ঠান্ডা করার জন্য যেটা ব্যবহৃত হয়, মানে হয় না অ্যাংজাইটি টেনশনের প্রবলেম হচ্ছে, তার জন্য ট্রাঙ্কুইলাইজার দেয়, সেটা হচ্ছে কামিং এফেক্ট হয়। ভ্যালিয়াম সেটা আমাদের ট্রাঙ্কুইলাইজার হিসেবে ব্যবহৃত হয়। তাই ট্রাঙ্কুইলাইজার হিসেবে কি ব্যবহৃত হয়? ভ্যালিয়াম, মানে ঠান্ডা করার জন্য ব্যবহৃত হয়, সেটা রিডিউস করে অ্যাংজাইটি টেনশন সমস্ত কিছু যায়, এরকম একটা ড্রাগ ট্রাঙ্কুইলাইজার হিসেবে ভ্যালিয়াম ইউজ হয়, এটা মনে রাখতে হবে। কনসেপ্টটা বোঝা গেল যে মানে হোয়াট ইজ ট্রাঙ্কুইলাইজার। এবার তারপর কি ব্যবহৃত হয় সেটা তো এইটুকু তো মনে রাখতেই হবে। সোডিয়াম লবণকে বুনসেন শিকায় ধরলে কোন রং পাওয়া যায়? একটা সোডিয়াম লবণকে, এই যে বার্নার এই তুমি পুরা হিট দিচ্ছ, হিট দিলে এটা আমরা করতাম কেমিস্ট্রি ল্যাবে,
বার্নারে হিট দিলে পরে ওই সোডিয়াম লবণটা কি হচ্ছে একটা সোনালি রঙের হলুদ আভা তৈরি করছে। মানে ব্যাপার থাকে অনেকগুলো, মানে তোমার ইলেকট্রনটা পুরো একদম হচ্ছে ধরো ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে যায়, গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রন এখানে ছিল গ্রাউন্ড স্টেট থেকে পুরো এক্সাইটেড স্টেটে হয়ে যায়, তখন তারপরে একটা ইলেকট্রন ধরো ছিল এখানে ছিল, হিট দিচ্ছি, তাহলে কি হবে এক্সাইটেড হয়ে যাবে না, যে কোনো কিছু গরমে আমরা কি হচ্ছে এত গরমে এক্সাইটেড হয়ে যাচ্ছি, তেমন ইলেকট্রনও তাই, একটা ইলেকট্রনকে হিট দিচ্ছি, এইখানে ছিল ইলেকট্রনটা এখানে শাইন করে এখানে চলে গেল, তারপরে যখন আবার এই ওখান থেকে আবার তো ফিরে আসবে একটা, এই যে আমাদের এত গরম একটা না একটা সময় তো গরমটা কমবে, তখন কি আমরা আবার একটু স্টেবল হবো, তখন আবার যখন আবার এই এক্সাইটেড স্টেট থেকে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে, তখন ওই যে এনার্জি, এই যে এনার্জি যেটাকে বলো না কেন, এই যে লাইট এমিট করবে যেটা, সেটাই সেই সময় যে কালারটা দেখা যায়, ভিজিবল যে কালারটা দেখা যায় সেটাই হচ্ছে ইয়েলো গোল্ডেন কালার, যেটাকে বলে সোনালি কালার। তার জন্যই হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে সোনালি রং দেখা যায়। এক একটার এক এক রকম কালার দেখা যেত জানো, সোনালি রং দেখা যেত একটা, মানে হচ্ছে তোমার ধরো একদম ক্রিমসন রেড, মানে সূর্য যখন ওঠে সেই সময় একটার কালার দেখা যেত, এক একটা এক এক রকম কালার, কোনটা গ্রিন, খুব ভালো লাগতো। আর কালারটা যতক্ষণে না আসছে না মানে মন শান্তি হতো না, ওই বার্নারে যখন টেস্টগুলো করা হতো। এবার মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? মিতাক্ষরা গ্রন্থটি লিখেছেন হচ্ছে বিজ্ঞানেশ্বর, বিজ্ঞানেশ্বরের মিতাক্ষরা। মিতাক্ষরা কি একটা ল বুক, কিসের? ট্রিয়েটাইজ অন অ্যানসিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, মানে কি বার্থ রাইট অফ সন্স টু দেয়ার অ্যানসেস্ট্রাল প্রপার্টি, আমার পূর্বপুরুষের মানে পূর্বপুরুষের ধরো যে সম্পত্তিগুলো আছে তার উপর যে বার্থ রাইটটা, সেটাই হচ্ছে সেই বিষয়ে লেখা হচ্ছে মিতাক্ষরা। এই বইটা বিসিএস এসেছিল এই কোয়েশ্চেনটা সম্ভবত। And the Hindu law of treatise on ancient Hindu law of inheritance, law of inheritance, তার উপরে যে ট্রিটাইজ সেটাই হচ্ছে মিতাক্ষরা। মিতাক্ষরা কার লেখা? বিজ্ঞানেশ্বরের লেখা। মেইন কথা হচ্ছে আমার যে প্রপার্টি আছে তার উপর যে বার্থ রাইট সেটা সম্পর্কে লেখা হচ্ছে মিতাক্ষরাতে। বিজ্ঞানেশ্বর লিখেছেন এবং তিনি ছিলেন কোথাকার? ওয়েস্টার্ন চালুক্য ডাইনেস্টির একজন রুলার ছিলেন। ব্যাস। অশোক ঘোষকে লিখেছেন বুদ্ধচরিত, সংস্কৃতে লিখেছিলেন, কনিষ্ক রাজসভায় ছিল, তোমরা সকলেই জানো। আর্যভট্টকে তার নতুন করে চেনাতে হবে না, অ্যাস্ট্রোনমার বলো যাই বলো না কেন, ম্যাথমেটিশিয়ান বলো আর্যভট্ট। আর বরাহমিহিরকেও তোমাদের চেনাতে হবে না, বরাহমিহিরের বিভিন্ন ওই যে পঞ্চসিদ্ধান্তিকা, লঘু জাতক, বৃহৎ জাতক, এরকম নানান ইম্পর্টেন্ট বই আছে। তারপর এই আর কি, তো এই জিনিসগুলো তো পড়তে হবে তাই না, মানে যতটা মনে রাখা যায়। আবার এই জিনিসগুলো দেখবে যে তুমি ধরো অনেক দিন আলোচনা করলে না জিনিসগুলো সম্পর্কে, টাচে নেই, টাচে না থাকলে কিছু করার নাই, তোমাকে মানে ভুলে যেতে হবে, ওর জন্য বারবার মানে কি বলতো আওড়াতে হবে। বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, লঘু জাতক, তারপরে আর্যভট্টের আর্যভট্টিয়াম, এই বইটা ছিল আর্যভট্টিয়াম, তারপরে সূর্য সিদ্ধান্ত, এগুলো সব আর্যভট্টের বই ছিল। অ্যাস্ট্রোনমার, ম্যাথমেটিশিয়ান, উনি আর্যভট্ট ছিলেন। নেক্সট, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? ব্ল্যাক অ্যাক্ট, মানে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টকে হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। কেন কি বলতো, 1919 সালের এই যে অ্যাক্টটা, এই অ্যাক্টের মাধ্যমে কি বলতো আগে থেকেই মানে যখন তখন কোনো কিছু ওয়ারেন্ট ছাড়াই ধরে নিত লোককে। পুলিশদের উপর এত পাওয়ার হয়ে গেল, পুলিশটাকে যখন তখন সাধারণ লোককে কেউ কোথাও কিছু প্রোটেস্ট করা যাচ্ছে ধরে নিত, এই মানে ধরে নেওয়া হতো এই সময়। তার জন্য তো এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়ে যেত। কোনো ওয়ারেন্ট নেই অথচ ধরে নিচ্ছে, ধরে জেলে পুড়ে দিচ্ছে, রেখে দিচ্ছে যতদিন ইচ্ছা। এর জন্য হচ্ছে রাওলাট অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। আর এর জন্যই গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিলেন। আর তারপর তো করতে গিয়ে তোমরা জানোই, তারপরে আবার পরে একটু একটু করে ঘটনাগুলো জালিয়ানওয়ালাবাগের দিকে এগোলো। তো 1919-এ রাওলাট অ্যাক্ট। এবারে পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে আর কি বলবো, তোমরাই জানো ভালো মতো। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টসগুলো বিভিন্ন ছিল, রেগুলেটিং অ্যাক্ট না 73, এটাও সকলেই জানো। মানে এগুলো নানা রকম অ্যাক্ট, এই অ্যাক্টগুলো সম্পর্কে ডিটেলসে না বললে হবে না। এগুলো কি, তার ফিচার্স কি, সেগুলোর দ্বারা কি তৈরি, রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, যেমন সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 74-এ, এরকম নানানগুলো আছে। এগুলো এই অ্যাক্টগুলো হিস্ট্রির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আঙ্গামি ট্রাইব যায়, আঙ্গামি ট্রাইব কোথায়? আঙ্গামি নাগাল্যান্ড, আঙ্গামি নাগাল্যান্ড, এরকম মনে রাখ, আঙ্গামি নাগাল্যান্ডে দেখা যায়। মেঘালয়ে গারো খাসি সকলেই জানো। আন্দামানে জারোয়াস, আন্দামানিজ, গ্রেট আন্দামানিজ, জারোয়াস, সেন্টিনালিজ, এইসব। আর নীলগিরিতে টোটা দেখা যায়। কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে দিয়ে নর্মদা উপত্যকা? নর্মদা কি, বিন্দু আর সাতপুরার মাঝে নর্মদা গেছে, বিন্দু উপরে, নিচে সাতপুরা, তার মাঝে নর্মদা নদী বয়ে চলেছে। এটা একটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে গেছে, গ্রস্ত উপত্যকা। সেই রিফট ভ্যালির মধ্যে যেমন বলে না যে এর মধ্যে কোনটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেটা কিন্তু নর্মদা হবে। নর্মদা, তাপ্তি, দামোদর, এরকম এরা সব রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এগুলো সব অতিবাহিত করেছে। আর নর্মদা নদী, নর্মদা, তাপ্তি, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেগুলো পুরো আরবিয়ান সিতে পড়েছে। তারপরে নর্মদা সম্পর্কে আর অমরকণ্টক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কোথা থেকে উৎপত্তি হয়েছে? অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। নর্মদাকে লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ বলা হয়। এরকম এই কটাই আমার তো মনে পড়লো নর্মদা সম্পর্কে।
যেহেতু এরা রিফট ভ্যালির মধ্যে দিয়ে তৈরি করছে যাচ্ছে, তার জন্য ডেল্টা ফর্ম করে না এই নদীগুলো। আর নদী তো মানে বিসিএস এর ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, মিসলেনিয়াস বলে সব আপকামিং সব পরীক্ষার জন্য রিভারটা মোস্ট ইম্পর্টেন্ট। রিভার, ড্যাম এটা আগে পড়ে রাখতে হবে জিওগ্রাফি। ভারতের সংবিধানে কত বছর নিচে শিশুদের কলকারখানায় অথবা বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষেধ রয়েছে? তোমরা মানে হতে পারবে না, চাইল্ডদের কোনো ফ্যাক্টরিজ কিংবা কোনো হ্যাজার্ডাস কাজে নিয়োগ করা যাবে না 14 বছরের নিচে। এবং সেটা কত নম্বর আর্টিকেলে বলেছে? আর্টিকেল 24। চিলড্রেন, চাইল্ড 24, এভাবে মনে গেছে, চাইল্ড 24, আর্টিকেল 24-এ বলা হয়েছে। আর দ্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986। ছিচি, চাইল্ডদের দিয়ে এত কাজ করাচ্ছে 1986, এভাবে মনে রাখতে হবে। ছিচি, চাইল্ডদের দিয়ে এত কাজ করাচ্ছে, এইভাবে নিমোনিক্সের মাধ্যমে। কারণ অ্যাক্ট কবে হয়েছে, কোন সালে, এগুলোর পিছনে তুমি কত লজিক খুঁজতে যাবে। তার জন্য চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1986, যেগুলো আছে লজিক, যেগুলো এইভাবে মনে রাখতে হবে নিমোনিক্সের মাধ্যমে। এই একটা হয়েছে 1986-এ হয়েছে। এবারে নেক্সট, মধ্যরাতে সূর্যোদয় কাকে বলা হয়? মিডনাইট সান দেখা যায়, মধ্যরাতে সূর্য দেখা যায় কোথায়? নরওয়েকে মধ্যরাতে সূর্যোদয় বলা হয়, এটা তোমরা সকলেই জানো। আর পদ্মা নদীর মাছ ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা। পদ্মা নদীর মাঝি কিনা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, তারপর পদ্মা নদীর মাঝি, তারপর আর কি পুতুল নাচের ইতিকথা, এগুলো সব মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা, গণদেবতা আর হাঁসুলি বাকের উপকথা। এই বইগুলো পড়তে হবে, এক জায়গায় লিস্ট করতে হবে, আমাকেও করতে হবে এগুলো, মানে বিভিন্ন বইগুলো, ক্যারেক্টারগুলো, কারেন্সি, তারপরে পার্লামেন্ট, অনেক কিছু টপিক আছে মিসলেনিয়াসের জন্য। তো বুঝতেই পারছো তোমরা প্রিভিয়াস ইয়ার কিংবা প্র্যাকটিসের দেখে যে এই টপিক, তো এই টপিকগুলো তোমরা করতে থাকো একটা একটা লিস্ট বানিয়ে, আমাকেও করতে হবে। ব্রিস্টল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এবার ব্রিস্টল শহরটি কোথায় অবস্থিত? অ্যাভান নদীর তীরে অবস্থিত ব্রিস্টল শহরটি। ব্রিস্টল মানে আমার মনে পড়ে গেল রাজা রামমোহন রায়ের কথা। রাজা রামমোহন রায় এখানে 1833 সালে মারা গেছিলেন। তো ব্রিস্টল শহরটি অ্যাভান নদীর তীরে অবস্থিত, যেটা লন্ডন, ইউকেতে অবস্থিত। এবি রক্তের গ্রুপে কি থাকে না? এবি রক্তের গ্রুপে থাকে না হচ্ছে এবি রক্তের গ্রুপে, এটা ভালো করে বুঝে, এটা অ্যান্সারতে পড়েছে ভালো করে, মানে বুঝে কার্ল ল্যান্ডস্টেইনার, যিনি মানে রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। তো এবি রক্তের গ্রুপে এ আর বি অ্যান্টিজেন থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। যেহেতু অ্যান্টিবডি থাকে না, তার জন্য এবি গ্রুপের যে ব্যক্তিরা হয় তারা সকলের থেকে, মানে এবি গ্রুপের ব্যক্তিরা কারা কারা, ও এর থেকে রক্ত নিতে পারবে, এ এর থেকে, বি এর থেকে, এবি থেকে, সবার থেকে রক্ত নিতে পারবে। তার জন্য এ আর বি অ্যান্টিজেন থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। তার জন্য এবি গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বা রেসিপিয়েন্ট। আর ও রক্তের গ্রুপকে বলি সার্বিক দাতা, সবাইকে রক্ত দিতে পারে। কেন? ও রক্তের গ্রুপে কোনো এ বি এরকম কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এখানে অ্যান্টিবডি থাকে। যেহেতু অ্যান্টিজেন থাকে না, তার জন্য ও গ্রুপের রক্ত সবাই নিতে পারবে। এ গ্রুপের রক্ত যারা বি গ্রুপের, এ বি ও সবাই নিতে পারে। তার জন্য যেহেতু অ্যান্টিজেন থাকে না, তার জন্য ও গ্রুপের রক্তকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। আর এগুলো বেশ ছবি আঁকি ওই যে অ্যান্সারতে কোয়েশ্চেন আছে, এটা বেশ একটা কোয়েশ্চেন তৈরি করেছিলাম। কোষের কোন অংশটি প্রোটিন সংশ্লেষ করে? কোষের হচ্ছে প্রোটিন সিনথেসিসে সাহায্য রাইবোজোম কিভাবে প্রোটিন সিনথেসিস? এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, সেখান থেকে রাইবোজোমের সাহায্যে এটা ট্রান্সলেশন বলে, পলিপেপটাইড তৈরি হয়, যেটাই প্রোটিন, মানে অ্যামিনো অ্যাসিড থেকেই তো প্রোটিন তৈরি হয়, তাই না? তো এমআরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটা পুরো প্রসেস আছে অনেকটা, অত ডিটেলস এখানে লাগবে না। তো এমআরএনএ থেকে রাইবোজোম কি করে? পলিপেপটাইড তৈরি করে, মানে প্রোটিন তৈরি করে। এই যে প্রসেসটা, এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে ট্রান্সলেশন বলে, এইটা মনে রাখতে হবে। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আর কোনটি মানবদেহের দীর্ঘতম কোষ? যেটা লংগেস্ট নার্ভ সেল হচ্ছে লংগেস্ট সেল, নার্ভ সেল স্নায়ুকোষ, সেটা মানবদেহের দীর্ঘতম কোষ। আর মাইটোকন্ড্রিয়া বললে পদে হচ্ছে দুটো ইউনিট থাকে, একটা 70S, একটা 80S। 70S এর আবার দুটো থাকে, একটা 30S, একটা 50S। 30-50 আর 70S 80S এর ক্ষেত্রে দুটো থাকে, 40S আর 60S। দীর্ঘতম তো এটা হয়ে গেল। লোহিত রক্তকণিকা 120 দিন মতো বাঁচে, এটা আসে রেড ব্লাড সেল। আর শ্বেত রক্তকণিকা তুলনামূলক অনেকটা কম বাঁচে। এইবারে নেক্সট কোয়েশ্চেনে আসা যাক, সেটা হচ্ছে আমাদের ইউরেথ্রা। মানবদেহের কোন তন্ত্রের অন্তর্গত? এরকম দিতে পারে, মানে ভেতরে ইউরেথ্রা। এবার দেখো, এটা যদি আমি তোমরা যদি বাংলাটায় যে এখানে দেখতে পাচ্ছ, যে বাংলাটা দেখলে পরে কিন্তু খুব সহজ, কিন্তু যখনই বলবে ইউরেথ্রা, তখন যারা আমরা বাংলায় পড়েছি তাদের অসুবিধা হতে পারে। ইউরেথ্রা কথা অর্থ হচ্ছে মূত্রনালী। এই যে এখানে বৃক্ক দুটো, এই যে গোবিনী, এর মাধ্যমে এসে মূত্রাশয়ে মূত্র জমা হচ্ছে। তারপরে মূত্রনালী বা ইউরেথ্রার বাংলা মূত্রনালী জানলেই গল্প শেষ। আমরা বলবো যে আমাদের যে এক্সক্রিটারি অর্গানের সাথে জড়িত রেচনতন্ত্র, সেটাই যে ইউরেথ্রার মাধ্যমে ইউরিনটা বেরিয়ে যাচ্ছে, এটাই।
তাহলে এটা কিসের সাথে যুক্ত? রেচনতন্ত্রের সাথে যুক্ত, রেচনতন্ত্র। আর ভারতীয় যে নাগরিকত্ব আইন কাকে বলে? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, সেটা কবে পাশ হয়? পাশ হয়েছিল তো 1955। এরপর ধীরে ধীরে অ্যামেন্ড হতে 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 প্রচুর অ্যামেন্ড হয়েছে সিটিজেনশিপটা। তো এই আর কি, সিটিজেনশিপটা অ্যামেন্ড হতে হতে মানে এই জায়গায় এসে অনেকবার, মানে 1955-তে শুরু হয়েছিল। আর সিটিজেনশিপ সম্পর্কে এটা আসে যে কত নম্বর পার্টে আছে? পার্ট 2-তে আছে। পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড স্টেট, পার্টগুলো মনে রাখতে হবে। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ আছে হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে সিটিজেনশিপ আছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত আছে। কোথা থেকে এই যে সিটিজেনশিপের কনসেপ্টটা না আছে? ইট ইজ বরোড ফ্রম ইউকে থেকে বা ব্রিটেন থেকে না হয়েছে। তারপরে আরো আছে সিটিজেনশিপ অ্যাক্টগুলো অ্যামেন্ড হয়েছে, যেমন 55 একটা, 86, 92, তারপর 2003, 15, 5, 15 এইভাবে হয়েছে। তারপর আমরা যদি সিটিজেনশিপকে মানে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ পেতে চাই, তাহলে কি কি প্রসেস আছে? অনেক প্রসেস আছে, যেমন বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, আর বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। যেমন গোয়া, সিকিম এগুলো কি হয়েছে? ইনকর্পোরেট পার্ট অফ ইন্ডিয়া হয়েছে, আগে তো ছিল না। তার মানে ওখানকার লোকগুলো আমাদের লোক হয়ে গেল। এই আর কি 5টা উপায় সিটিজেনশিপকে আমরা পেতে পারি। হারাই হচ্ছে 3 রকমের: রিনাউন্সিয়েশন, টার্মিনেশন আর ডিপ্রাইভেশন। রিনাউন্সিয়েশন, টার্মিনেশন, ডিপ্রাইভেশন, এই 3টা উপায় সিটিজেনশিপ, লস অফ সিটিজেনশিপ হতে পারে। এগুলো সম্পর্কে ডিটেলসে সিটিজেনশিপ চ্যাপ্টারেই পড়া হবে। নেক্সট, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল হচ্ছে আত্মজীবনী হচ্ছে পিটি ঊষা। পিটি ঊষা গোল্ডেন গার্ল। মনে রাখতে হবে পিটি ঊষাকে পাইলি এক্সপ্রেস বলা হয়। এবং মানে এই যে আত্মজীবনী গুলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কার কোনটা আত্মজীবনী। যেমন প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকর, এরকম অনেক অনেক আত্মজীবনী আছে, মানে যেগুলোকে আমরা কি বলবো? যেগুলোকে আমরা বলবো হচ্ছে অটোবায়োগ্রাফি। তো এই অটোবায়োগ্রাফিগুলো আমাদের পড়ে রাখতে হবে। মানে একটা জায়গায় এক করে রাখতে হবে, কিন্তু কত আর পড়বো, মানে কত আর সবাই পড়া হবে, এটাই হচ্ছে বিষয়। সবই তো পড়তে হবে, কত পড়তে হবে? কিছু করার নেই, যতদিন না চাকরি হচ্ছে ততদিন তো পড়তেই হবে। তো পিটি ঊষা, ওনাকে পাইলি এক্সপ্রেস বলা হয়। আর ওনার আত্মজীবনী হচ্ছে যেটা গোল্ডেন গার্ল। হেলেন কেলারের কথা তো তোমরা ছোটবেলা নিশ্চয়ই সকলেই পড়েছো ইংলিশে। এইবারে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, সেই নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন বলতে গেলে যে লিফটটা কে আবিষ্কার করেছেন? লিফট আবিষ্কার করেছে ওটিস লিফট। নিউ ইয়র্কে প্রথম মানে যাত্রী পরিবাহী হিসাবে লিফট ব্যবহৃত হয় প্রথম। এটা সম্ভবত নিউ ইয়র্কে যেটা হয়েছিল, যেটা বললাম যাত্রী পরিবাহী হিসাবে, 1856-এর দিকে এরকম চালু হয়েছিল। এলিভেটর কোম্পানি, একটা ওটিস এলিভেটর কোম্পানি আছে, তো সেটা তো লিফট আবিষ্কার করেছিলেন। তারপরে নেক্সট লিফট হচ্ছে আমাদের ওঠায়, তাই ওটিস। এভাবে নিমোনিক্সের মাধ্যমে মনে রাখবো। কোন পুরস্কারটি কৃষিক্ষেত্রে দেওয়া হয়? এগ্রিকালচারের ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে বড়লক পুরস্কার। কিভাবে? এই যে লজিক আছে, নরমান বড়লককে কি বলা হয়? ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় নরমান বড়লককে। তো ওই জন্য বড়লক পুরস্কার কৃষিক্ষেত্রে দেওয়া হয়। আর হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন বললে তখন সেটা এম এস স্বামীনাথন। গ্রিন রেভলিউশন ইকোনমিক্সের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। কোন 5 ইয়ার প্ল্যানে তৈরি হয়েছে, টানা কবে তৈরি হয়েছে, কি কি ডিটেলসে সব পড়তে হবে। এবার শান্তিস্বরূপ ভাটনগর। আবার শান্তি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, এগুলোই আমাদের শান্তি হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। আর কলিঙ্গ পুরস্কার, সেটাও সায়েন্স। কলিঙ্গ মনে হয় যুদ্ধ এরকম না, কলিঙ্গ পুরস্কার সায়েন্সে দেওয়া হয়, ইউনেস্কোর তরফ থেকে দেওয়া হয়। যদি সোসাইটির মধ্যে আমাদের সায়েন্স সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছি, ভালো ভালো আইডিয়া দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কলিঙ্গ অ্যাওয়ার্ডটাকে দেওয়া হবে, ইউনেস্কো দিয়ে দেয় এটা সায়েন্সে। ধন্বন্তরী বোঝাই যাচ্ছে, ধন্বন্তরী মানে মেডিকেলের ফিল্ডের ক্ষেত্রে দেওয়া হবে। এবং ধন্বন্তরী যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বা চন্দ্রগুপ্ত টু, ওনার রাজসভায় ছিলেন, নবরত্নদের মধ্যে একজন ছিলেন ধন্বন্তরী। মাইথোলজির মতে, এটা তো বললাম হিস্ট্রিতে, আর মাইথোলজির মতে ধন্বন্তরী হচ্ছে ফিজিশিয়ান অফ গডদের, ভগবানদের মানে ফিজিশিয়ান হচ্ছে ধন্বন্তরী। র্যান্ড হচ্ছে কোথাকার মুদ্রা? র্যান্ড মুদ্রা বলতে হচ্ছে সাউথ আফ্রিকা। সেই সাউথ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, সাউথ আফ্রিকান র্যান্ড। বারবার মুদ্রাগুলোকে না ঘুমের তালেও আওড়াবে। একজন জিজ্ঞেস করছে যে দিদি কিভাবে মনে রাখবো, মনে রাখতে পারছি না। পড়া হয়ে গেল তো, পড়তে হয়তো আমরা খাচ্ছি, কিংবা ধর একটু বসে আছি, কিছু করছি, কিছু ভাবছি, তখন অন্য কিছু খুব একটা মানে আজে বাজে জিনিস না ভেবে পড়াটা ভাবতে হবে, বারবার বলতে হবে সাউথ আফ্রিকান র্যান্ড, তাহলে হয়ে গেল এইভাবে। রাশিয়ার কি? রাশিয়ার রুবেল। আর দেখো কত মানে মিল আছে। তো কানাডার কি? কানাডিয়ান ডলার। কানা মানুষকে ডলার দেওয়া হলো, কানাডিয়ান ডলার। কিভাবে যে মনে রাখি। লেবাননের হচ্ছে লেবানিজ পাউন্ড। লেবাননের
লেবানিজ পাউন্ড। আর এরকম আসতে পারে যে কোন একটা কান্ট্রির নাম বলো যে কান্ট্রির ক্ষেত্রে 3টা ক্যাপিটাল দেখা যায়, এরকম বলো তো, বলতেই পারে তাই না, একটা কান্ট্রির নাম বলো যে কান্ট্রির ক্ষেত্রে তোমার 3টা ক্যাপিটাল দেখা যায়, তখন কি হবে সেক্ষেত্রে, তখন সেক্ষেত্রে ওই কান্ট্রিটা হয়ে যাবে আমাদের সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার 3টা ক্যাপিটাল, একটা হচ্ছে প্রিটোরিয়া, প্রিটোরিয়া তো হলোই, যেটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, সেটা প্রিটোরিয়া। আর নেক্সট হচ্ছে কেপটাউন, কেপটাউন হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল। প্রিটোরিয়ার একটা গল্প আছে বলছি, তোমরা অনেকেই জানো হয়তো। প্রিটোরিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর কেপটাউন লেজিসলেটিভ, আর একটা ব্লুমফন্টেন সেটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল। এই অপশানে দিয়ে দিল, 3টা অপশান দিল আর একটা দিল, ওরকম দিল, বললো কোনটা সাউথ আফ্রিকার ক্যাপিটাল নয় বলো, এইভাবে আসে। এবার দেখেছিলাম একটা কোশ্চেন আর কি। আর এই যে প্রিটোরিয়া, সেখানে গান্ধীজি যখন প্রিটোরিয়াতে যাচ্ছিলেন, সাউথ আফ্রিকাতে গান্ধীজি চলে গেছিলেন তোমরা সকলেই জানো, তো যখন প্রিটোরিয়াতে যাচ্ছিলেন সেই সময় গান্ধীজিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ওনার ফার্স্ট ক্লাসে টিকিট ছিল, তাও নামিয়ে দেওয়া হয়েছিল গান্ধীজিকে, ব্ল্যাক যেহেতু ওর জন্য। তো এর প্রতিবাদ হিসেবে গান্ধীজি ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেছিলেন 1894-এ, ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করেছিলেন। এবারে নেক্সট কোশ্চেনে আসি। তাহলে প্রতিটা সেটেই আমরা কি দেখছি বলতো, ওই পার্লামেন্ট, কারেন্সি এগুলো আসছে, তো এগুলো একটা লিস্ট বানাতে হবে। আমার বানানো ছিল এর আগে, কোথায় যে রেখেছি সেটাই, অনেক দিন আগে বানানো, তো দেখতে হবে, নাহলে আবার লিখতে হবে। কিডনিতে পাথর নির্মাণকারী প্রধান উপাদান কি? কিডনিতে যে আমাদের স্টোন সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। কিডনি ক্যালসিয়াম অক্সালেট, এইভাবে মনে রাখতে পারো। ক্যালসিয়াম অক্সালেটের ফর্মুলাটা কি? অক্সালিক অ্যাসিড থেকে আছে, মানে CaCOO2, এটাই ক্যালসিয়াম অক্সালেটের ফর্মুলা। আর যেটাকে আরেকভাবে লিখেছে Ca, দেখো কার্বন 2 আছে, C2, অক্সিজেন কি 2 × 4, এটা 2 আর 2, 4টা O4 .NH2, N এর সংখ্যা, N এর যে জলের সংখ্যা সেটা 1 থেকে 3 অণু হতে পারে। ক্যালসিয়াম অক্সালেট কিডনি স্টোনের জন্য দেয়। আর এখানে আছে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা ব্যবহার করতে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3, তো এটা বেকিং সোডাতে ব্যবহৃত হয়। আর ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম মানেই মনে পড়ে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানেই ম্যাগনেসিয়াম কার্বনেট, যেগুলো হচ্ছে অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়াম কার্বনেটের ইউজ হচ্ছে যেটাকে ম্যাগনেসাইড বলা হয়, এরকম অপশন থাকে। ম্যাগনেসাইড ইজ ওর অফ কিসের আকরিক, ম্যাগনেসাইড ম্যাগনেসিয়াম, এটা বোঝা যাচ্ছে যদিও। এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট সেটা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। আর এটা আরো বেশি আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে? MgOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। আর কোন গ্রন্থি দেহের থার্মোস্ট্যাট হিসেবে কাজ? থার্মো মানেই টেম্পারেচার না, মনে হচ্ছে না? থার্মোস্ট্যাট মানে কি? দেহের টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করে কে? হাইপোথ্যালামাস, আমাদের ব্রেন, চোখের পেছনের দিকে যে হাইপোথ্যালামাস থাকে সেটা বডি টেম্পারেচারকে ব্যালেন্স করে, তাই থার্মোস্ট্যাট বলা হয় হাইপোথ্যালামাসকে, যেটা ব্রেনে থাকে। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন কি? পিটুইটারি থেকে যে সিক্রেশনগুলো, হরমোনের সিক্রেশন হয়, সেগুলো অন্যান্য সিক্রেশনকেও মানে করে, ফাংশনগুলোকেও দেখাশোনা করে, তার জন্য পিটুইটারিকে মানে মেনটেন করে, তার জন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। প্যানক্রিয়াস মানে কি? প্যানক্রিয়াস মানে অগ্নাশয়কে কি মিশ্রগ্রন্থি বলা হয়, তার কারণ এখানে মিশ্রগ্রন্থি কাকে বলে? অগ্নাশয়, এগুলো আসে অপশন হিসাবে। নেক্সট, কোন রোগীকে ব্লিডার্স ডিজিজ বলা হয়? রোগকে ব্লিডার্স মানে সবসময় ব্লিডিং হতে থাকবে, রক্ত ঝরতে, হিমোফিলিয়াকে ব্লিডার্স ডিজিজ বলা হয়। কেন বলা হয়? কারণ সবসময় রক্ত ঝরতেই থাকবে। আর এক্স লিঙ্ক রিসেসিভ হেরিডিটারি ডিসঅর্ডার, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, বেশিরভাগ ক্ষেত্রে মারাই এটা ক্যারিয়ার হয় এটার ক্ষেত্রে। আর টিটেনাস ব্যাকটেরিয়ার দ্বারা হয়, আর ম্যালেরিয়া তো প্যারাসাইটের দ্বারা, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর দ্বারা হয়। আর পার্টুসিস রোগ, যেটা হচ্ছে পার্টুসিস বা হুপিং কফ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এগুলো আসে, কোনটা কি রোগ? 9-10 বই আছে, দেখবে এই যে আমি এই বইটা পড়ি, এই বইটাই আমাকে সব উত্তরে দেয়। হ্যাঁ, এছাড়া বায়োলজি আমি কিছু পড়ি না, ওই যা 9-10 পড়েছে, আর যখন অসুবিধা হয় এই বইটা দেখে নি ব্যাস। আর ফিজিক্স কেমিস্ট্রি, আমার যেহেতু কেমিস্ট্রি ছিল সেখান থেকে ফিজিক্স কেমিস্ট্রিটা একটু কেমিস্ট্রিটা হয়, ফিজিক্সটা মাঝে মাঝে হয়ে যায়, তবুও এখন হিস্ট্রি জিওগ্রাফি পড়তে পড়তে আর কি মনে হয় ওগুলো সব ভুলে গেছি। এইবারে কোনটির মধ্যে ইকোলাইয়ের উপস্থিতি দেখা যায়? ইকোলাই মানুষের অন্ত্রে বা ইন্টেস্টাইনে ইকোলাই দেখা যায় ব্যাকটেরিয়া, যেটা আমাদের অনেক সময় ডায়রিয়া রোগও সৃষ্টি করতে পারে। ইকোলাই ইন্টেস্টাইনে দেখা যায়, এটা আসে মানুষের অন্ত্রে। আর ইসিজি ফুল ফর্ম কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি কি লিপিবদ্ধ করে? মেজার কি করে? ইসিজি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, মানে কি? বিভব পার্থক্য। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? ডিফারেন্স ইন ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, মানে বিভব পার্থক্য, এটা করে। আর হচ্ছে মেজার করা। হৃদস্পন্দনে হাত মানে হার্টবিট, সেটাকে দেখে। হার্টবিট ওই স্টেথোস্কোপ, ডাক্তাররা স্টেথোস্কোপ বুকে ধরে কি করে? হার্টবিট দেখে, 72 পার মিনিট বিট হয়, মানে নর্মাল। আর এই যে
ইসিজি বিষয়টা একটু বলি। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, আর এটার ফুল ফর্ম। এবার ইলেকট্রোকার্ডিওগ্রাফি কাকে বলে? এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে কি ডিফারেন্স ইন ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এটাই বললো বিভব পার্থক্য। ইসিজি ডিফারেন্স ইন ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অফ দ্য হার্ট ডিউরিং এ কার্ডিয়াক সার্কেল। একটা কার্ডিয়াক সার্কেলের সময় যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, মানে ডিফারেন্স ইন ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা হয়, মানে বিভব পার্থক্য হার্টের ক্ষেত্রে কার্ডিয়াক সাইকেলের সময়, সেটাই তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে। আর ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা ওই মেশিনটা যেটা ইউজ করা হয় ইসিজিটাকে অবটেন করার জন্য, একটা গ্রাফ, ওটা ভোল্টেজের, এই যে ভোল্টেজের সাথে দেখো ওঠানামা করে দেখি না আমরা যে কোনো কিছু সিনেমা টিনেমায় দেখবে, কিংবা এমনি যাদের হয় সেটা তো অরিজিনাল দেখেইছো, তো সেক্ষেত্রে ওঠানামা করে, এই যে এটা ওঠানো, এটাই পোটেনশিয়াল ডিফারেন্স, এটাই ভোল্টেজের সাথে টাইমের। ব্যাস হলো। ইসিজি বলতে আরেকটা জিনিস মনে পড়ে যায়, সেটা হচ্ছে ইইজি। ইইজিটা কি লিখেছি? ইইজিটা হচ্ছে একটা ব্রেনের ক্ষেত্রে হয়। তো হচ্ছে ইইজি কিসের ক্ষেত্রে হয়? ইজি, হ্যাঁ এই তো ইলেকট্রোএনসেফ্যালোগ্রাম। ইতে এনসেফ্যালো, জিতে গ্রাম, ইলেকট্রোএনসেফ্যালোগ্রাম, সেটা হচ্ছে ব্রেনের অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করে, সেটা হচ্ছে ইইজি। তা ইসিজি হার্টের ক্ষেত্রে করা হয়, ইইজি ব্রেনের ক্ষেত্রে বলা হয়, যেটার ফুল ফর্ম ইলেকট্রোএনসেফ্যালোগ্রাম। এটা হচ্ছে ইট ইজ এ মেডিকেল, এটা একটা মেডিকেল টেস্ট ব্রেনের ক্ষেত্রে করা, ইউজ টু মেজার দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ব্রেন। এটা ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হয়, এটাও কিন্তু বিভব পার্থক্যই মাপা হয়, কিন্তু ব্রেনের ক্ষেত্রে সেটা করা হয় ইজিতে। বলে দিলাম, এটা যদি এখানে নেই, মানে এটা একবার দেখেছিলাম একটা কোথাও কোশ্চেনে। তারপর সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, মানে প্রিয়াম্বেলকে বলেছিল সংবিধানে আত্মা, সোল, আত্মা নিয়ে কি বাসে? ঠাকুররা যারা ঠাকুর মশাইরা, তারা একটুখানি বেশি বিশ্বাস করে, মানে আমি বলছি ধরে নাও। সোল অফ কনস্টিটিউশন কাকে বলা হয়? ঠাকুরদাস ভার্গব, তিনি প্রিয়াম্বেলকে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। প্রিয়াম্বেল কি ইন্ট্রোডাক্টরি পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশন মেকারদের বিভিন্ন আইডিয়াগুলো, ফিলোসফিগুলো যেখানে রিফ্লেক্ট হয়েছে, যেটা ওটা কনস্টিটিউশনের একটা রিফ্লেকশন, ইন্ট্রোডাক্টরি পার্ট, সেটাই প্রিয়াম্বেলকে সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের আত্মা। সত্যিই তো তাই বলেছিলেন ঠাকুরদাস ভার্গব, আত্মা ঠাকুর, এরকম ভাবে মনে রাখতে পারো। আর বি আর আম্বেদকর তো ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্নেস্ট বার্কার কি প্রিয়াম্বেলকে বলছে দ্য কিনোট অফ ইন্ডিয়ান, বার্কার বি কে কিনোট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিল প্রিয়াম্বেলকে বার্কার। আর কে মুন্সি মানে হরস্কোপ এরকম মনে হচ্ছে, সেটাকে পলিটিক্যাল হরস্কোপ অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। আর প্রিয়াম্বেল সম্পর্কে বলতে গেলে শেষ হবে না, অনেক দুটো কেস ইম্পর্টেন্ট, সেটা বেরুবারি কেস, যেটা বলেছিল প্রিয়াম্বেল ইজ নট আ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বেরুবারি কেস 1960। আর তারপর কেশবানন্দ ভারতী কেস আসলো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, লার্জেস্ট, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট বেঞ্চের একটা কেসের মধ্যে একটা পড়ে। কেশবানন্দ ভারতী কেস বলেছিল 1973, যিনি তো এর আগে মারা গেলেন 1-2 বছর আগে। তো উনি বলেছিলেন যে প্রিয়াম্বেল, ওই কেসে বলা হয়েছিল যে প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের ক্ষেত্রে, যা বিসিএস মেন্সের ক্ষেত্রে কিংবা প্রিলিমিনারি লেভেলেও কিছু কিছু পরীক্ষায় আসে, তো এই যে এই ইয়েগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়, মানে ধরো কেসগুলো। নেক্সট বলতে গেলে প্রিয়াম্বেল তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে শুরু হচ্ছে। তো প্রিয়াম্বেলটা যেটা গোটা আছে, আমার মোটামুটি আমার প্রিয়াম্বেলটা মানে মাথায় থাকে, সবসময় মাথায় থাকে, মুখস্থ থাকে। তো প্রিয়াম্বেলটা তোমরা চেষ্টা করবে সকলেই মানে একদম মাথায় রাখার, এটা ইন্টারভিউর ক্ষেত্রে আসে। আমি একটা মানে ওই যে আমাদের ওখানে একটা মানে ইয়ে হচ্ছিল, যেখানে আমাদের ফ্রিতে বিসিএস এর জন্য পড়াতো, তো সেখানে ডিএম ম্যাডাম এসেছিল। ডিএম ম্যাডাম এসে তখন মানে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা এখানে কি কেউ প্রিয়াম্বেল সম্পর্কে মানে বলতে পারবে? তো সেই সময়টা আমার আগে পড়া ছিল, ম্যাম তাও একবার বলে দিলেন, তো তখন আমি হাত তুলেছিলাম, তখন বলেছিলাম ডিএম ম্যাডামের সামনে ওই প্রিয়াম্বেলটা, আমার ভীষণ ভালো লেগেছিল। তো আমি শুনেছিলাম এর আগে যে এটা নাকি ইন্টারভিউতে ধরতো, তোমরা মনে রাখবে ইন্টারভিউ পারপাসের ক্ষেত্রে। দেখবি যে কোথাও যদি কোনো কম্পিটিশন হচ্ছে, সেখানে যদি পারা যায়, কিংবা অনেকে বলে না একটা এক্সামে যে ক্র্যাক করে, তারপর দেখবে পরপর অনেক এক্সাম ক্র্যাক করে, মানে প্রিপারেশনটা তো প্রথমে ভালো হয়েই যায় প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে কনফিডেন্সটা অনেক বেশি বিল্ড করে, যেটাই মানে আসল ইন্টারভিউর ক্ষেত্রে। ইন্টারভিউ না, ওটাকে পার্সোনালিটি টেস্ট বলা হয়, সেক্ষেত্রে কনফিডেন্সটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি জানো কি না জানো, সেই কোয়েশ্চেনটিকে ট্যাকেল করছো কিভাবে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে কোথাও যদি কিছু পারা যায় কোয়েশ্চেনের আনসার, তাহলে কনফিডেন্সটা না অনেকটা বেশি বেড়ে যায়। আর না পারলেও কনফিডেন্স মানে লুজ করার কিছু নেই, আমরা শিখে নেব। বা ট্রাইব্যুনালস, যেটা বিচার বিভাগ সম্পর্কিত বিষয়টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়ে যায়? ট্রাইব্যুনালস, এমনি তো বিচার বিভাগ আছে, জুডিশিয়ারি তো আছে, আবার আলাদা করে কেন? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড
কোনো ডিসপিউট হচ্ছে সেক্ষেত্রে আমি কোর্ট, যেমন এটা শুরু ট্রাইব্যুনালসটা সেটা ভারতীয় সংবিধানে পার্ট 14A এইখানে রয়েছে। তো পার্ট 14A এবং আর্টিকেল 323A রয়েছে। এটা এ মানে বুঝতে পারছো পরে অ্যাড হয়েছে। তাহলে আরেকটা কোশ্চেন এখানে আছে, কবে অ্যাড হলো ট্রাইব্যুনালস বিচার বিভাগ? এটা অ্যাড হলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। এই সময় কি ইমার্জেন্সি চলছিল, ইন্দিরা গান্ধীর সময়, এখানে প্রচুর প্রেশার চলছিল কোর্টের উপরে। তো কোর্ট এত প্রেশার, বিভিন্ন কেস এত হ্যান্ডেল করতে যেত, সে সময় এমার্জেন্সি সময় আরো বেশি, তো তাদের কোর্ট এত প্রেশার নিতে পারছে না। তখন এই সময়টাই এই ট্রাইব্যুনালসটা তৈরি করা হয়েছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস। বলা হলো যে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যে ডিসপিউটগুলো আছে সেটা মেটানোর জন্য এইটা তৈরি হবে, মানে এরকম একটা বিষয় এটা। তো এটা কিন্তু কোর্টের থেকে আলাদা, কারণ কোর্ট তো পুরো জুডিশিয়াল এবং ইন্ডিপেন্ডেন্ট বডি, আর এটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডি এবং লেজিসলেশনের পাওয়ার থাকে এক্ষেত্রে। লেজিসলেশনের উপর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট লেজিসলেচারের উপরে, মানে কোনো একটা অ্যাক্ট তৈরি করলো সেটার উপরে বলে দিল যে এরকম এরকম হবে, তার উপরে হয়তো কোর্টকে দেখার মানে দিল, সুপ্রিম কোর্টকে দেখার দায়িত্ব দিল, হাইকোর্টকে দেখার দায়িত্ব দিল, এরকম একটা বিষয়। ট্রাইব্যুনাল বিচার বিভাগীয় সম্পর্ক, মানে বিচার ব্যবস্থা, কিন্তু সেটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট নয়, সেটা রিলেটেড হচ্ছে লেজিসলেচারের উপরে। আর যেমন ক্যাট বলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল 323A-তে। এবার আর্টিকেল 14B যেটা, সেটাতে আছে হচ্ছে আদার ট্রাইব্যুনালগুলোর কথা বলা হয়েছে। নেক্সট যাযাবর কাজ সাধন, এই যে পেন নেম গুলো এত আছে, যাযাবর বিনয় মুখোপাধ্যায়। যারা দেখবে যে খুব আগেকার দিনের মানুষ যাযাবর ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, তারা কিন্তু খুব বিনয়ী ছিল, বা কোনো ঘর বাড়ি নেই, কোনো কিছুর প্রতি মায়ামোহ নাই, কারো নিজেরাই এত দুঃখ কষ্টে থাকে অন্যকে জিনিসপত্র দিয়ে দেয়, এরকম। তাই যাযাবর মানুষটা খুব বিনয়ী হয়, তাহলে যাযাবর বিনয় মুখোপাধ্যায় এভাবে মনে রাখবে, আর তো আমি কোনো উপায় দেখছি না। যাযাবর বিনয় মুখোপাধ্যায়। এবার বিমল ঘোষ কি? বিমল ঘোষ হচ্ছে মৌমাছি। প্রমোদ চৌধুরী এর আগের দিন পড়েছিলাম, এটা মানে প্রিভিয়াসেও এসেছিল হয়তো। প্রমোদ চৌধুরী, প্রমোদদের খুব বীর থাকে, বীরবল। এবার ডায়েট কোন দেশের পার্লামেন্ট? এবার ডায়েট হচ্ছে জাপান। জাপানিজ লোকগুলো দেখবি কিরকম পাতলা পাতলা হয়, তা আমি এভাবে মনে রেখেছি জাপানিজ লোকগুলো ডায়েট করে করে এই অবস্থা, মানে ডায়েট ইন দ্য পার্লামেন্ট অফ জাপান, জাপানের ডায়েট। আর জার্মানির কি? বুন্ডেসট্যাগ, জার্মানির বুন্ডেসট্যাগ, বিজি এরকম, জার্মানির বুন্ডেসট্যাগ। এই যে বললাম পার্লামেন্ট, কারেন্সি সব মানে আসছেই বারবার। গোমতেশ্বর মূর্তি সেটা কোথায় আছে? স্ট্যাচু যেটা, সেটা রয়েছে মহীশূর। মহীশূর মানে কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় সেটা, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য স্টারভেশনে চলে গেছিলেন, যে মারা গেলেন, যে স্লো স্টারভেশনের মাধ্যমে, সে গোমতেশ্বর মূর্তি, সেটা মহীশূর কর্ণাটকে রয়েছে শ্রাবণ বেলগোলায়। আর এটা একটা গোমতেশ্বর মানে বাহুবলীর একটা বিশাল মূর্তি আছে, এটা হচ্ছে গোমতেশ্বর টেম্পল, জৈন টেম্পল, যেটা বিল্ড করেছিল চামুন্ড রয়, সেটা হচ্ছে চামুন্ড রয়, এটা বিল্ড করেছিল গঙ্গা ডাইনেস্টি। চামুন্ডা হচ্ছে গোমতেশ্বর টেম্পল তৈরি করেছিল, বাহুবলী টেম্পল যেটা হচ্ছে জৈন টেম্পল একটা, যেটা মহীশূরে অবস্থিত। এবার ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? ব্ল্যাক প্যাগোডা আমাদের ব্ল্যাক প্যাগোডা বলা হয়, ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি। কোণার্কের সান টেম্পল যেটা পুরীতে রয়েছে, উড়িষ্যা, কোণার্কের সান টেম্পলকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এবং এটা নরসিংহদেব ওয়ান অফ ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি, নরসিংহদেব ওয়ান এটা তৈরি করেছে। খাজুরাহো সান টেম্পল কোণার্কের, খাজুরাহো টেম্পল, তো খাজুরাহো সবাই জানো যে মধ্যপ্রদেশের খাজুরাহো চান্দেলারা তৈরি করেছে, এর আগে তো ছিল কোয়েশ্চেনটা। আর মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাই, যেটা হচ্ছে মাদুরাই মীনাক্ষী টেম্পল। এবং আর একটা মাদুরাই যে তামিল যে সঙ্গমগুলো যেটা হতো না, অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস, সেটা ফার্স্ট হয়েছিল মাদুরাই। হিস্ট্রির ক্ষেত্রে এটাও এসেছিল একবার কোয়েশ্চেনটা। এবার কল্পসূত্র কার লেখা? কল্পসূত্র এই গ্রন্থটা লেখা হচ্ছে বায়োগ্রাফিস অফ জৈন তীর্থঙ্কর। জৈন যে তীর্থঙ্কর ছিল তাদের বায়োগ্রাফি ছিল এখানে। জৈন কল্পসূত্র এটা লিখেছিল ভদ্রবাহুর জৈন কল্পসূত্র। এবারে যে সাউথ ইন্ডিয়াতে ভদ্রবাহুর হাত ধরেই তো চন্দ্রগুপ্ত মৌর্য গেলেন, তো ভদ্রবাহু হচ্ছে কল্পসূত্র গ্রন্থটি লিখেছিল। অশ্বঘোষের তো জানো তোমরা, অশ্বঘোষের কি লেখা, কিংবা তোমার ধরো বুদ্ধচরিত অশ্বঘোষ, এটা তো বিসিএসে এসেছিল। তারপর নাগার্জুনের মাধ্যমিকা সূত্র, এরকম বইগুলো জানতে হবে। এবার নেক্সট মোটামুটি সব জিকে হয়ে গেলে 4-5টা লাস্টে দেখছি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, মিসেলিনিয়াসও তাই থাকছে দেখলাম, বেশিরভাগই স্ট্যাটিক আর কারেন্ট অ্যাফেয়ার্স অল্প। ভারতে তৈরি কাশি সিরাপগুলিতে উপস্থিত প্রধান দূষক কি, যা 2022 সালে গাম্বিয়াতে শিশু মৃত্যুর কারণ হলো? মানে কাশি সিরাপগুলিতে মিষ্টি ছিল ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে একটু মিষ্টি হয়ে কাশি সিরাপগুলিতে ছিল, সেগুলো নাকি শিশু মৃত্যুর কারণ বলে বলেছিল হু। আর কিডনি ইনজুরি করে ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল। এবার নেক্সট, ওয়ান নেশন ওয়ান চালান ইনিশিয়েটিভ সেটা কোন রাজ্যের সাথে যুক্ত? ওয়ান নেশন ওয়ান চালান সেটা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট আর হাইওয়ে, সেটা গুজরাটের সাথে যুক্ত। ধরো একটা গাড়ি মহারাষ্ট্র থেকে গুজরাটে এসে ঢুকলো,
তো গাড়িটা যখন ঢুকছে তখন ধরো কোনো স্পিডটা অনেক বেশি থাকলো, কিন্তু যে কোনো ট্রাফিক রুলটা ভায়োলেশন করলো, তো সেক্ষেত্রে তো ওকে তো একটা নিশ্চয়ই পেনাল্টি দিতে হবে। ওই পেনাল্টিটা কি করলো, ওই যে সিসিটিভি ক্যামেরা থাকলো, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা হলো যে এই গাড়িটা স্পিড ব্রেক করেছে কিংবা কোনো ট্রাফিক রুলস ভায়োলেশন করেছে, তখন সেক্ষেত্রে ওই গাড়ির নাম্বার প্লেট দেখে সাথে সাথে ওই নাম্বার প্লেটের মধ্যে এখন টেকনোলজি এত উন্নত, ওই তোমার মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে ওনার মোবাইলে যে আপনি এই ট্রাফিক রুলটা ভায়োলেশন করেছেন, আপনার পেনাল্টি এত দিতে হবে। বা 3 মাসের মধ্যে যদি না দেয় সেটা আবার একটা ভার্চুয়াল কোডে চলে যাবে, সামন পাঠাবে, তাও যদি না দেয় তারপরে সেটা কোর্টে যাবে। সেটাই হচ্ছে ওয়ান নেশন ওয়ান চালান ইনিশিয়েটিভ। ট্রাফিক পুলিশ আরো নানান অনেক কিছুকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে আর কি। এটা তৈরি রিসেন্টলি হয়েছে গুজরাটে, সুরাট, এরকম আরো 2-3টা শহরে এটা হয়েছে, ইনিশিয়েটিভটা হয়েছে। আর জয় বাংলা স্কিম, যেটা জয় বাংলা স্কিমের লক্ষ্য কি, জয় বাংলা স্কিম মানে একটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দিবে। জয় বাংলা মানেই বুঝতে পারছে, বাংলা মানেই ওয়েস্ট বেঙ্গল, তো হচ্ছে 1000 টাকা পার মান্থ একটা ফিনান্সিয়াল একটা আর্থিক সহায়তা প্রদান করবে যারা উইডো, যারা এল্ডার পার্সন কিংবা পিপল উইথ ডিসেবিলিটি তাদের ক্ষেত্রে। আর নেশামুক্ত ভারত অভিযান, ভারত ক্যাম্পেইন, এটা হচ্ছে তার নেশামুক্ত মানে কি, মিনিস্ট্রি অফ মানে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল জাস্টিস যেটা থাকে, যারা সোশ্যাল জাস্টিস করতে যায় তারাই তো ইন্ডিয়াকে ড্রাগ ফ্রি করতে যাবে না। এটার মেনই লক্ষ্য টু মেক ইন্ডিয়া ড্রাগ ফ্রি। 2020-তে শুরু হয়েছিল সোশ্যাল জাস্টিস এবং মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ এটা। ভারতকে সত্যি নেশামুক্ত করতে হবে। নেশাই তো মানে যে বর্তমানে যে ইয়াং জেনারেশনের যে মানে এতভাবে মানে আমাদের যে লক্ষ্যচ্যুত হচ্ছে, তার দুটো কারণ বলে আমার মনে হয়। একটা হচ্ছে তোমার মোবাইল অ্যাডিকশন, সেটা মোবাইল অ্যাডিকশন, গেম, আরো নানান কিছু। আর 2 নম্বর হচ্ছে নেশা, মোবাইল আর নেশা ইয়াং জেনারেশনকে পুরো খেয়ে ফেলছে। এবার রিস্ক মিউজিয়াম, সেটা কোথায় অবস্থিত, সেটা কোন দেশের মিউজিয়াম হচ্ছে নেদারল্যান্ডসের রিস্ক মিউজিয়াম, যেটা হচ্ছে ডেডিকেটেড টু ডাচ আর্টস অ্যান্ড হিস্ট্রি। ডাচদের, যে নেদারল্যান্ড মানে তো ডাচরা এসেছিল, মানে থার্ড, প্রথমে এসেছিল কারা, প্রথমে আসলো পর্তুগিজ, তারপর ইংলিশ, তারপর ডাচরা এসেছিল। থার্ড মানে কোনো দেশ হিসাবে, মানে থার্ড কোনো জাতি হিসাবে ভারতবর্ষে এসেছিল, সেটা হচ্ছে ডাচরা। বাণিজ্য পারপাসে ওরা আসলো, এরা আসলো, তারপর এরা আসলো। তো যাই হোক না কেন, তো হয়ে গেল এবার। তো ডাচদের যেটা, সেটা হচ্ছে ডেডিকেটেড টু ডাচ আর্টস এবং হিস্ট্রি, সেটা হচ্ছে জাদুঘর রিস্ক মিউজিয়াম, সেটা নেদারল্যান্ডে অবস্থিত। তো এই মোটামুটি কোয়েশ্চেন শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হলো, জানি না তোমাদের কেমন কি লাগবে না লাগবে, তবে আমি তো মানে বকে গেলাম 1.5 ঘন্টার ওপরে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর অনেক অনেক কমেন্ট করবে, যে মানে তোমাদের কি মনে হচ্ছে, যে কিরকম তোমরা ভিডিও চাও, কিংবা তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো রিলেটেড অনেক বেশি ইনফরমেশন জেনে থাকো তাহলে আমাকে জানবে, আমিও জানতে পারবো। তো কমেন্ট করবে, লাইক করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।